আমি জব করি হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ইউএসএ বেসড, সরি অস্ট্রেলিয়া বেসড কোম্পানি। তো ওদের কাজগুলো আমি আর কি বাংলাদেশ থেকে করে দিই। আর এর পাশাপাশি টুকটাক কিছু কাজ বা টুকটাক প্রজেক্ট আছে, লোকাল কিছু ক্লায়েন্ট আছে। আর আমি মূলত কাজ করি হচ্ছে গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স এবং ইউআই ইউএক্স নিয়ে। আর রিসেন্টলি হচ্ছে এআই নিয়ে অনেক বেশি কাজ করা হচ্ছে, কারণ যুগটা এআই চলে আসছে। যদি টেকনোলজির সাথে আপডেট না রাখা যায় নিজেকে, তাহলে পরে এই সেক্টর গুলোতে আবার টিকে থাকা অনেক মুশকিল। কারণ যত টেকনোলজি আসতেছে তত কাজগুলো ইজি হচ্ছে। টেকনোলজি যদি গেইন করতে না পারি তাহলে পরে আবার সমস্যা। তো মোটামুটি এটাই ছিল আমার ইন্ট্রোডাকশন। তো আমরা কি ক্লাসের দিকে চলে যাবো? জি জি শিওর ভাই, আমরা চলে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং চালু করা আছে ভাই? জি, আমি এখন থেকে চালু করবো, আমি অলরেডি চালু করছিলাম কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানেন? স্ক্রিন দেখা যাচ্ছে। Okay, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে শিখবো হচ্ছে ফটোশপ। তো ফটোশপের আমরা কিছু হচ্ছে টুল সম্পর্কে জানবো, তার পাশাপাশি হচ্ছে মানে আমরা কিছু কাজও করে দেখবো, রিয়েল টাইম প্রজেক্ট করে দেখবো, যেহেতু 2 ঘন্টা সময় চেষ্টা করবো এর ভিতরেই দেখানোর। আর আমি যদি কোনো কিছু শর্টকাটও ইউজ করি আমার কিবোর্ড থেকে, সেগুলো আমি বলার চেষ্টা করবো, যাতে রেকর্ডেড ভিডিও থেকে আপনারা সেটা মানে শুনে পরবর্তীতে প্রজেক্ট গুলো করতে পারেন। আর আমাদের হচ্ছে ভাইকে আমি বলছিলাম যে মাঝখানে একটু গ্যাপ রাখতে, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু গ্যাপ রাখলে পরে আবার একটা সমস্যা যে মানে রেগুলার যে কাজের একটা ধারা বা রেগুলার ক্লাস করার একটা দেখা যাবে যে লাস্টের ক্লাসটা তো অনেকে জয়েন নাও করতে পারে। এটার জন্য আমরা হচ্ছে 3 দিনই রাখছি আর কি রেগুলার। তো প্রথমে আমরা হচ্ছে ফটোশপ হচ্ছে নিয়ে নিব, ফটোশপ ইনস্টল। এই বিষয়গুলো হয়তো আপনারা সবাই জানেন। আহ, আপনাদের যদি কারো সফটওয়্যার লাগে আমি সফটওয়্যার দিয়ে দিতে পারবো। তো আমি জাস্ট দেখাই ফটোশপ কিভাবে ইনস্টল করবেন। তো এইখানে হচ্ছে আমার সফটওয়্যার ডাউনলোড করা আছে, এগুলো হচ্ছে সব ক্র্যাক বা প্রি অ্যাক্টিভেট সফটওয়্যার। যেহেতু এটা পেইড সফটওয়্যার, আমরা ওইভাবে কেনার সামর্থ্য সবার হয় না বাংলাদেশ, মানে অনেক এক্সপেন্সিভ আর কি। মান্থলি প্রায় আপনার $30 মতো লাগে। তো এটা অনেক এক্সপেন্সিভ বাংলাদেশিদের জন্য। তো আমরা হচ্ছে ক্র্যাক ভার্সন বা প্রি অ্যাক্টিভেট ভার্সন গুলো ইউজ করি। তো জাস্ট এখানে দেখেন, এখানে আমি হচ্ছে ফটোশপ, এই তো জাস্ট সেট আপ ফাইলে ডাবল ক্লিক করলে পরে এটা হচ্ছে আপনার ইনস্টল করার প্রসেসটা চলে যাবে। যেহেতু আমরা সবাই কম বেশি কম্পিউটার চালাই, তো আশা করি এটা সবার কম বেশি ধারণা থাকতেই পারে। তো তারপরে আমি দেখাইলাম যে আসলে কিভাবে করতে হয়, না হলে পরে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেবেন। অনেক ইজি, মানে অনেক ইজি। তো এটার জন্য আপনি আপনার যদি সফটওয়্যারের দরকার হয়, সেই ক্ষেত্রে একটা অথেন্টিক সাইট আছে যেটা থেকে আপনি ডাউনলোড করতে পারেন, সেটা হচ্ছে গেট ইনটু পিসি। তো গেট ইনটু পিসি এই সাইটটা অনেক ট্রাস্টেড সাইট, যেটা থেকে মানে আপনার অ্যান্টিভাইরাস বা ভাইরাস আক্রমণের মানে সংখ্যাটা অনেক কম থাকে। তো এখান থেকে জাস্ট অ্যাডোবি লিখ, ফটোশপ লিখে সার্চ করলে পরেই আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে অনেকগুলো ভার্সন আছে, তো আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটা নামাইতে পারেন। অ্যাডভান্স যে ভার্সন গুলো আছে এগুলোতে এআই রিলেটেড কিছু টাস্কও আছে, যেটা আপনার কাজের ক্ষেত্রে অনেক উপকারে আসতে পারে। আমি লিঙ্কটা হচ্ছে আমাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, আপনারা একটু চেক করে নিন যদি আপনাদের দরকার পড়ে। হ্যাঁ হ্যাঁ, এটাও ট্রাস্টেড, এটা থেকেও নিতে পারেন। তো বেসিক্যালি এই সাইট গুলোতে বেশি আপডেট আসে, আমরা গেট ইনটু পিসি থেকে বেশি ইউজ করি আর কি। আচ্ছা, আমরা তারপরে ফটোশপের ওপেন করে নিলাম। ফটোশপের হচ্ছে এটা ইন্টারফেস। আর এই জিনিসগুলো হচ্ছে এখানে জাস্ট শো করতেছে, এগুলার পরে কাজ আছে, বিভিন্ন কাজ। তো এখান থেকে আসার পরে আমরা যে কাজটা করবো, এখান থেকে উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের মেনু বার। এই সাইডে এগুলো হচ্ছে আমাদের টুল বার। এখানে আমরা যে প্রজেক্ট গুলো করছি সেই প্রজেক্ট গুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে নিউ ফাইল, ওপেন ফাইল, আমাদের যদি ফাইলে কাজ করা থাকে কোনো ফাইলে, সেই ফাইলটা আমরা এখান থেকে ওপেন করতে পারবো। অথবা আমরা যদি এইখান থেকে মানে নতুন কাজ করতে চাই তাহলে নিউ ফাইলে যাই। তো নিউ ফাইলে যাওয়ার পরে এখানে আমাদের একটা পার্ট আসবে, সেটা হচ্ছে ডকুমেন্ট, মানে আমরা কিভাবে ডকুমেন্টটা ক্রিয়েট করবো। তো
এখানে রিসেন্টের মধ্যে আমরা লাস্ট যেই ডকুমেন্ট সাইজগুলো নিয়ে কাজ করছি মূলত সেই সাইজগুলো এখানে আছে। এছাড়াও এখানে ফটো সেভ, মানে আপনি যদি কোনো সাইজ সেভ করে রাখতে চান সেভ করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ফটো মোড, মানে এখানে অনেকগুলো অপশন আছে, এইগুলোর অপশন গুলোতে আমরা পরে আসতেছি, ঠিক আছে। তো আমরা যদি ফটো নিয়ে কাজ করতে চাই সেই ক্ষেত্রে এখান থেকে ফটোতে চলে যাব, অথবা প্রিন্ট রিলেটেড, মানে আমরা যদি প্রিন্ট করতে চাই কোনো কিছু তাহলে পরে আমাদের এই সাইজ গুলো এখানে অটোমেটিক দেয়া আছে। A4 সাইজ মানে লিগ্যাল সাইজ, এই লেটার সাইজ, এই টাইপের কিছু সাইজ এখানে অটোমেটিক দেয়া আছে। তারপরে আমরা যদি আর্ট করতে চাই, অনেকেই ড্রয়িং করতে পছন্দ করি, তাদের জন্য হচ্ছে এটা ওয়েব। ওয়েবের পার্টটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটে যে ব্যানার গুলো দেখি বা যে জিনিসগুলো দেখি সেইগুলো হচ্ছে এখান থেকে আমরা অটোমেটিক কিছু প্রিসেট সাইজ দেওয়া আছে, এগুলো আর কিছু না, জাস্ট এখানে কিছু সাইজ মানে প্রিসেট দেওয়া আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা মূলত সবসময় কাস্টম সাইজ গুলো ইউজ করি। আচ্ছা, এখানে এই পাশে যে জিনিসটা আছে সেটাতে যদি আমরা আসি, প্রিসেট ডিটেইলস, এইখানে আসলে হচ্ছে আনটাইটেলড অন, এটা হচ্ছে ফাইল নেম, আপনি কি নামে ফাইলটাকে রাখতে চাচ্ছেন সেটা হচ্ছে ফাইল নেম। তো আমি হচ্ছে জাস্ট এখানে একটা ফাইল নেম দিই, ফাইল ক্লাস অন দিলাম। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে উইথ এন্ড হাইট, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে পিক্সেল। পিক্সেল হচ্ছে মানে একটা ইমেজের হচ্ছে ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে পিক্সেলে নিচ্ছি 180 পিক্সেল বাই 1300 পিক্সেল, বা 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। আমরা যদি সোশ্যাল মিডিয়া ব্যানার করতে যাই, যেমন সোশ্যাল মিডিয়া যদি পোস্ট বানাইতে যাই, যেমন বিভিন্ন আমরা পেজ থেকে যে পোস্ট গুলো দেখি, যদি এগুলো বানাইতে চাই সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম গুলো 1080 বাই 1080-তে হয়ে থাকে। বা আমরা যদি লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এইগুলোতে ছবি আপলোড করে থাকি, দেখবেন যে ওগুলো স্কোয়ার সাইজে হয়, 1:1 যেটাকে বলে আর কি। তো এই সাইজটা মূলত 1080 বাই 1080 হয়। আর এটা হচ্ছে রেজুলেশন, পিক্সেল পার ইঞ্চি, মানে আমরা যে এখান থেকে 1080 বাই 1080 পিক্সেল নিলাম, এটার হচ্ছে প্রত্যেক ইঞ্চিতে 300 পিক্সেল করে থাকবে আর কি, মানে 1 ইঞ্চিতে 300 পিক্সেল থাকবে, এটা হচ্ছে অনেক হাই রেজুলেশনের পিকচার আর কি। আচ্ছা, তারপরে এখানে কালার মোড আছে, কালার মোডটা RGB। আমরা যদি সোশ্যাল মিডিয়ার জন্য বা ওয়েবসাইটের জন্য বা আমাদের ডিজিটাল মিডিয়ার জন্য করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে RGB ফরম্যাটে রাখবো। আর যদি আমরা হচ্ছে প্রিন্টের জন্য করতে চাই সেই ক্ষেত্রে আমরা CMYK কে মুড দিব, ঠিক আছে। কারণ আমরা যখন প্রিন্ট করতে যাব তখন CMYK কে মুড না দিলে পরে আমরা স্ক্রিনে দেখবো একরকম হচ্ছে কালার, প্রিন্টের পরে দেখবো যে ওটা আর একরকম কালার হয়ে গেছে। তো এখান থেকে আমরা RGB সিলেক্ট করে দিচ্ছি আপাতত। তারপরে এখানে আসতেছে হচ্ছে হোয়াইট, ব্ল্যাক, মানে এখানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকবে বাই ডিফল্ট আমরা হোয়াইট রাখতেছি। বাকি যে পার্ট গুলো আছে এগুলো নিয়ে কোনো কাজ করার দরকার নাই, ওই রকম এগুলো দরকার পড়ে না। এরপরে যদি আমরা ক্রিয়েটে ক্লিক দিই আমাদের একটা ডকুমেন্ট কি ক্রিয়েট হয়ে যাবে, দেখেন এখানে ক্লাস অন নামে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবং এখানে হচ্ছে আপনার একটা ডকুমেন্ট আমাদের চলে আসছে, আমরা হোয়াইট কালার দিয়েছিলাম, হোয়াইট চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, এখন হচ্ছে দেখেন এখানে আরো কিন্তু আমার কিছু এক্সট্রা অপশন আসলো, সেটা হচ্ছে এখানে মেনু বারে কিছু আমার এক্সট্রা অপশন অ্যাড হয়েছে, যেমন অ্যালাইনমেন্ট পার্ট অ্যাড হয়েছে, এই পার্টটাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট পার্ট, ঠিক আছে। আমার মাউস পয়েন্টার একটু খেয়াল করেন। আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে টুল বার, উপরেরটা তো হচ্ছে মেনু বার। আর এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে উইন্ডো থেকে আমাদের কিছু হেল্পফুল কিছু প্রিসেট আর কি, বা অ্যাকশন বলে এগুলোকে, বা ওয়ার্কশপ ডিটেলস বলে এগুলাকে। তো এইগুলা হচ্ছে এই পাশে আছে, এগুলা হচ্ছে নিয়ে কাজ করতে হয়। যেমন এখানে লেয়ার, ফটোশপের কাজটা হচ্ছে লেয়ার বেস। আচ্ছা, আমরা ফটোশপ আর ইলাস্ট্রেটরের ভিতরে একটা ডিফারেন্স দেখি। ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, আর ফটোশপ হচ্ছে পিক্সেল বেস সফটওয়্যার। মানে ফটোশপ হচ্ছে পিক্সেল বেস, এটা হচ্ছে নির্দিষ্ট একটা আহ, নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত আপনি জুম করতে পারবেন, বা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত আপনি এটাকে সেট করতে পারবেন। যেমন এটাকে যদি আমি জুম করতে থাকি, আচ্ছা এখানে আমি একটা কালার দিয়ে নিই। এই তো এখান থেকে আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম প্লাস আইকন থেকে, এখানে আমি একটা কালার দিয়ে দিই। দেখেন এখানে জুম করলে পরে এই তো দেখতে, এই যে বক্স গুলো দেখতেছেন না, এই প্রত্যেকটা বক্স একটা হচ্ছে পিক্সেল, ঠিক আছে। এই এইরকম বক্স 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চি সাইজের মধ্যে 300টা বক্স আছে এরকম। এটাকেও বলা হচ্ছে পিক্সেল পার ইঞ্চি, ওই তো যেটা আমরা 300 পিক্সেল ওইখান থেকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এটা দেখেন নির্দিষ্ট একটা সীমার পরে এটা জুম হচ্ছে না, যেমন এখানে হচ্ছে 12,800 পর্যন্ত জুম হয়েছে, তারপরে জুম হচ্ছে না। কিন্তু আপনি যদি এটা ইলাস্ট্রেটরে করতেন তাহলে পরে এটা আপনার ইচ্ছা মতো মানে মন মতো আপনি এটা জুম করতে পারতেন, মানে রেজুলেশন লস হইতো না, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিই। তো এই যে
এই যে ওয়ার্ক প্লেসটা দেখতেছেন, এই ওয়ার্ক প্লেসটা কিন্তু সবসময় এরকম থাকে না। এইরকম আপনার কাজের সুবিধাতে করে নিতে হয়। আপনার যেই জিনিসগুলো দরকার পড়বে এখানে, সেই জিনিসগুলোকে আপনি এখানে অ্যাড করে এই পার্টগুলোকে আপনি আপনারা হচ্ছে আপনাদের মতো করে গুছায় নিতে পারবেন আর কি, কাজের সুবিধাতে। আচ্ছা, এই জিনিসগুলো কই পাবেন সেটা হচ্ছে এখানে দেখেন মেনু বারে হচ্ছে উইন্ডোতে গেলে পরে আপনি এই উইন্ডো থেকে, যেমন ক্যারেক্টার্স, এটা হচ্ছে টেক্সটের জন্য, এটা আমি লেয়ার নিছি এই লেয়ারে কাজ করার জন্য। তারপরে এখান থেকে আপনার গ্রাডিয়েন্ট আছে, গ্রাডিয়েন্ট কালারের জন্য আমি যদি কালার সিলেক্ট করে দিই, দেখেন এখানে আমার কালারের যে উইন্ডোটা আছে সেটা এখানে চলে আসলো। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে আমার ইউজের সুবিধার জন্য আর কি এখান থেকে নেওয়া হয়। আর এই পাশে দেখেন টুলবারের দিকে, এখানে অনেকগুলো আমাদের হচ্ছে এখানে টুল আছে। এখানে কিন্তু প্রত্যেকটা টুলের কাজ এক এক রকম। যেমন এটা হচ্ছে মুভ টুল, এটা দিয়ে কোনো অবজেক্ট যদি আপনি নেন, সেই অবজেক্টটাকে আপনি এখান থেকে রিমুভ, মানে এদিকে ওইদিকে সরানোরা করতে পারবেন অটোমেটিক্যালি। ঠিক আছে, মানে আপনি আপনার মতো করে এটা অটোমেটিক্যালি সরানোরা করতে পারবেন যদি এটা মুভ টুল সিলেক্ট করা থাকে। এই মুভ টুলে যদি আমরা প্রেস করে ধরে রাখি, তাহলে এখানে আসতেছে হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলের কাজ কি? আর্টবোর্ড টুলের কাজ হচ্ছে, এই তো আপনি যে একটা আর্টবোর্ড নিছেন, এটা হচ্ছে একটা আর্টবোর্ড। এই আর্টবোর্ডটাকে রিসাইজ বা এটাকে সরানোরা করার জন্য, বা এই আর্টবোর্ড দেখেন ধরার পরে এই সাইটে আমাদের হচ্ছে প্লাস প্লাস কিছু চিহ্ন আসছে। এই প্লাস চিহ্ন মানে এখানে আমি যদি ক্লিক দিয়ে আরেকটা সেম সাইজের আমার আর্টবোর্ড অটোমেটিক বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমি যে সাইটে ক্লিক করব তার সেই সাইটেই এই আর্টবোর্ড গুলো কি মানে একটা করে নতুন আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের এখন এত আর্টবোর্ডের দরকার নাই, আমরা একটা আর্টবোর্ডেই কাজ করব। তারপরে এই পাশে আসি, এই টুলের পরে এটা হচ্ছে মার্কিউস টুল। ঠিক আছে, রেক্টেঙ্গুলার মার্কিউস টুল, তারপরে হচ্ছে ইলিপটিক্যাল মার্কিউস টুল, সিঙ্গেল লাইন মার্কিউস টুল। মানে এখানে আছে, এখানে হচ্ছে আপনি এটাকে কি করতে পারবেন, একটা লেয়ার ধরেন আছে, এই লেয়ারটাকে ধরে, এই তো আমার হচ্ছে আর্টবোর্ড অন এর মধ্যে, এই তো এই যে আমার এই লেয়ারটা ধরা আছে, এখন আমি মার্কিউস টুল দিয়ে ধরে চাইলে পরে এখান থেকে এই অর্ধেক হচ্ছে লেয়ারে আছে, তো আমি এটাকে রাস্টারাইজ দেওয়ার জন্য দেখেন আমি মার্কিউস টুল দিয়ে সিলেক্ট করে, মানে আমি যদি একটা জায়গাকে চাই যে হচ্ছে সরায় দিতে, বা এই জায়গাটাকে চাই একটু নিচে নামাই দিতে, জাস্ট এই তো আমি ওই লেয়ারটাকে ধরবো, ধরে এটাকে এদিকে সরানো করতে পারবো। এছাড়াও কিছু কাটাকাটির কাজে এটা ইউজ হয়। আচ্ছা, তারপরে আসি, এটা হচ্ছে লেসো টুল, পলিগন লেসো টুল, আর হচ্ছে ম্যাজিক লেসো টুল। এই লেসো টুলের কাজও আছে, মানে এরকম করে আপনি নির্দিষ্ট একটা জায়গা এটা দিয়ে সিলেক্ট করতে পারবেন। এটা যখন আমরা ইমেজ এডিটে যাব তখন এটা কাজে লাগবে, ইমেজ এডিটের সময়। ঠিক আছে, তারপরে এই পাশে আছে হচ্ছে ব্রাশ টুল, সরি এই পাশে আছে হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজ কি, আমরা একটা ইমেজ ওপেন করি, আমরা নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ ওপেন করি। আচ্ছা, ওপেন হচ্ছে কন্ট্রোল ও দিলে পরে আপনার ওপেন অফ পার্টটা চলে আসবে, আমি শর্টকাট দিছি। তো তো এটা হচ্ছে এখানে যদি আমরা যাই, এখানে আসার পরে দেখেন এখানে আমরা হচ্ছে কুইক সিলেকশন টুল, যেটা কুইক সিলেকশন টুল আমরা হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি না, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় কুইক সিলেকশন টুলটা হচ্ছে অনেক কাজে আসে। আমি চাইলে পরে এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট এরকম করে ধরে পুরো জিনিসটাকে, মানে আমি পাথ হিসেবে ধরতে পারবো। তো আমার ব্রাশটা এখানে ছোট আছে, ব্রাশটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করার জন্য আপনার হচ্ছে কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটের যেই বাটনটা আছে, সেই বাটনটাকে রাইট বাটনে ক্লিক করলে এটা বড় হবে, লেফট বাটনে ক্লিক করলে ছোট হবে। ঠিক আছে, তো এটাকে এইভাবে প্রেস করে 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 আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারেন, মানে ইজিলি আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এটা কাজ করবে। তারপরে এখানে দেখেন আমার এক্সট্রা অংশ সিলেক্ট হয়েছে, সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে হচ্ছে উপরে মেনু বারের এখানে দেখেন একটা মাইনাস আছে, ব্রাশের উপরে একটা মাইনাস চিহ্ন আছে। তো এইটাকে সিলেক্ট করে জাস্ট আমি ব্রাশটাকে একটু ছোট করে দেই, সরি, এটাকে সিলেক্ট করে ব্রাশটাকে আমি একটু ছোট করে দিই। তারপরে এইখানে যদি আমি হচ্ছে এটাকে ধরি, তাহলে পরে দেখেন এটা কি হলো, এখানে আমার অটোমেটিক এটা মাইনাস হয়ে গেল। তো মোটামুটি এরকম করে সিলেক্ট করেও আপনি চাইলে পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, যদিও এটা প্রফেশনাল ওয়ে না, এটা হচ্ছে জাস্ট নর্মাল এক মানে শর্টকাট ওয়ে। আর এটাতে আপনার নিখুঁত ভাবে দেখেন হবে না, মানে সব কাজ নিখুঁত ভাবে কিন্তু হবে না। এখানে দেখেন এডস আছে অনেকগুলা, মানে আপনার স্মুথলি ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়নি। এটাতেও স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক সময় আপনার মানে ব্যয় করতে হবে এটার পিছনে। তো সেই সময় ব্যয় করার থেকে আপনি পেন টুল দিয়েই কাজটা করতে পারবেন।
আচ্ছা, তারপরে এখানে আসি, প্রেস করে ধরে রাখলে অবজেক্ট সিলেকশন টুলের কাজ কি? আপনার এক কালার ব্যাকগ্রাউন্ড বা যে ব্যাকগ্রাউন্ড গুলোতে খুব বেশি এলিমেন্ট নাই সেই ব্যাকগ্রাউন্ড গুলোতে জাস্ট হচ্ছে গিয়ে দেখেন, আমি এই অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করা অবস্থায় যদি এই অবজেক্টের উপরে আসি, অবজেক্টটাকে কি অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। আমি জাস্ট একটা যদি ক্লিক দেই, একটু লোডিং হবে। এটা একটু সময় নেয় আর কি অবজেক্ট সিলেকশন টুলটাতে। তো এটা জাস্ট মানে অটোমেটিক্যালি এই জায়গাটাকে সে হচ্ছে সিলেক্ট করে ফেলতেছে আর কি। আহ, আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে। কমপ্লিট রিকোয়েস্ট বিকজ প্রোগ্রাম। আচ্ছা, এটা প্রোগ্রামিং এ মানে ওদের সফটওয়্যারে একটা সমস্যা হচ্ছে। আমরা ইমেজটাকে আবার ওপেন করে দিই। এই ক্র্যাক সফটওয়্যার গুলোতে একটু এরকম সমস্যা করে অনেক সময় কাজ করতে গেলে। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিই, আবার একটু ওপেন করতেছি। আচ্ছা, এখানে অনেকগুলো, ভাই এই ক্র্যাকগুলোতে কি এআই ফিচার অনলাইন না? এই ক্র্যাকগুলোতে অনলাইন আপনি এআই ফিচারটা পাবেন না। আহ, আপনারা যে কোনো একখান থেকে ডাউনলোড করলেই হবে, সমস্যা নাই। আপনার এইটা হচ্ছে পিসির কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে, নতুন গুলাতে আপনার একটু ভালো কোয়ালিটি না হলে হয় না। তারপরে আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড থাকলে পরে বেস্ট, কারণ এআই ইন্টিগ্রেটেড জন্য অনেক বেশি হচ্ছে পরিমাণে আপনার ডিভাইসের স্পেস খেয়ে ফেলে। ভালো এসএসডি থাকতে হয়, মিনিমাম 256 জিবির একটা এসএসডি থাকতে হবে। তাছাড়া ওইভাবে কাজ করে মানে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন না আর কি। আচ্ছা, আমরা ওপেন করি ইমেজটাকে আবার। আচ্ছা, তারপরে আসি আমরা, এখানে হচ্ছে ম্যাজিক উইন টুল। এটা হচ্ছে জাস্ট এক কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, দেখেন আমি যখন এখানে ক্লিক দিলাম তখন এটা হচ্ছে জাস্ট মানে এই কালারের সাথে অ্যাডজাস্ট যে জিনিসটা সেটাকে ধরলাম। আর যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এক কালার ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক দিবেন, ধরেন আপনি এক কালারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, জাস্ট এক ক্লিকেই আপনি ওই এক কালারের ব্যাকগ্রাউন্ডটা ধরে ফেলতে পারবেন। ধরুন আমরা একটা এক কালারের ইমেজ এখানে নিয়েছি, এটা হোয়াইট কালার আছে, জাস্ট এক ক্লিকেই দেখেন আমি এই পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। জাস্ট আমি ডিলিট বাটনে ক্লিক দিলে আমার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হওয়া শেষ। তো এরকম এক কালারের বা সলিড কালারের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলোকে রিমুভ করার জন্য আপনার ম্যাজিক টুলটা কাজে লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আসি আর্টবোর্ড টুল বা ক্রপ টুল। আচ্ছা, এই ক্রপ টুলের কাজ হচ্ছে মানে আপনার এই ইমেজটা দেখেন সাইডে আমার একটা বাড়তি অংশ আছে, তো বাড়তি এই ইমেজের সাইজ রাখা তো আমার কোনো দরকার নাই। তো এটাকে চাইলে পরে আমি ধরে এরকম ছোট বড় করে মানে আর্টবোর্ড সাইজটাকে ছোট বড় করতে পারি। আর আর্টবোর্ড টুলের ছিল আমরা জাস্ট আর্টবোর্ড, নতুন আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে মানে আমরা আর্টবোর্ড সাইজটাকে রিসাইজ করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে লেসো টুল। এটার কাজ হচ্ছে যেমন আমার এখানে ধরেন হচ্ছে আমি এখানে লোগোটা আছে, এই লোগোটাকে রিমুভ করতে যাচ্ছি, জাস্ট এটাকে ধরে আমি এই পাশে নিয়ে গেলে পরে দেখেন এখানে অটোমেটিক রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এটাকে ধরে, তো এই টুলটা হচ্ছে জাস্ট ছোটখাটো কিছু এরকম ওয়াটারমার্ক যদি এরকম থাকে সেই কাজগুলোকে রিমুভ করার কাজে লাগে। যদিও এটা স্মুথলি রিমুভ হয় না, অনেক সময় দেখা যায় যে দেখেন এই জায়গাটাতে কিন্তু একটু আছে, মানে একটু সমস্যা আছে, লেয়ারের উপরে লেয়ার পড়ে গেছে। তো মূলত মানে শর্টকাটে কিছু করার জন্য এই জিনিস এইটা কাজে লাগে। তারপরে হচ্ছে ব্রাশ টুল। ফটোশপে সব থেকে বেশি একটা মানে কাজের টুল হচ্ছে ব্রাশ টুল, ঠিক আছে। এই ব্রাশ টুল দিয়ে আপনার মূলত অনেক রকমের কাজ করা হয়। তো আমি এইভাবে একটা একটা করে টুলসে না গিয়ে আর বাকি টুলস গুলোতে না গিয়ে আমি একটা একটা
টুলস এর ব্যবহার দেখাই, তাহলে পরে আপনাদের জন্য একটু ইজি হবে। আমরা একটা ফটো এডিট করব প্রথমে, তারপরে এটাকে হচ্ছে পাসপোর্ট সাইজের হচ্ছে মানে রিমুভ পাসপোর্ট সাইজে কনভার্ট করব। আর তারপরে যেটা করব আমরা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বানাবো, ঠিক আছে, আজকে ক্লাসে আর কি। তো প্রথমে আমরা হচ্ছে এইগুলো আমরা কেটে দিই, দিয়ে আমরা হচ্ছে একটা ফটো নিয়ে আসি, যেটাকে হচ্ছে আমরা ফটো রিডার্সিং করব। যেমন বিভিন্ন বিয়ের প্রোগ্রাম বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য আমরা অনেক সময় ফটোতে কালার কারেকশন করি, বা আপনার হচ্ছে ব্রণ থাকলে পরে বা মুখে ফেসে দাগ থাকলে পরে যেগুলোকে আমরা রিমুভ করার চেষ্টা করি, যেটাকে বলে হচ্ছে ফটো রিটার্সিং। ঠিক আছে, তো আজকে মানে প্রথমে আমরা এটা করার চেষ্টা করব, মানে এটা করব, দেখবো। তারপরে হচ্ছে আমরা পাসপোর্ট সাইজের ইমেজ কিভাবে আপনি পাসপোর্ট সাইজে কনভার্ট করবেন, কিভাবে ইমেজটাকে সেট আপ দিবেন, কালার সেট আপ কিভাবে করবেন, এটা দেখবো। আর তারপরে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বানাবো। সোশ্যাল মিডিয়া ব্যানার কোনগুলো আমরা মানে সোশ্যাল মিডিয়া বলতে তো আমরা বুঝি ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলাতে যেই জিনিসগুলো ছাড়া হয় ওই জিনিসগুলো আর কি কিভাবে করবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে যাই ফিরিপিকে। ফিরিপিক হচ্ছে একটা মানে গ্রাফিক ডিজাইনারদের জন্য আশীর্বাদ স্বরূপ একটা ওয়েবসাইট, যেটাতে অনেক ফাইল আছে যেগুলো আমরা ফ্রিতেই ডাউনলোড করতে পারি, পেইডও আছে। তো আমি মূলত প্রিমিয়ামই ইউজ করি। এখানে ফ্রিতেও অনেক টেমপ্লেট আছে, অনেক কিছু আছে যেগুলো ফ্রিতেও আপনি ডাউনলোড করতে পারবেন। ম্যাক্সিমাম প্রিমিয়াম, তো ফ্রিতেও অনেক মানে আছে যেগুলো ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমরা একটা হচ্ছে ইমেজ নিব, বা আপনারা চাইলে পরে গুগল করেও নিতে পারেন। আচ্ছা, তো আমরা এই টাইপের একটা ইমেজ নিই। দেখেন এই ইমেজটা হচ্ছে পিডিবিকেরই একটা ইমেজ, গুগলে আসছে। তো আমরা এই টাইপের একটা ইমেজ নিব, নিয়ে এটা হচ্ছে মানে ফেসটাকে আমরা হচ্ছে রিটার্সিং করব। মূলত যারা মেয়ে আছে মেয়েদের জন্য এটা বেশি কাজের, অনেক মেয়েদের মুখে এরকম থাকলে পরে তারা রিমুভ করতে চায় বা করতে চায়, তো এই জিনিসটা হচ্ছে তাদের জন্য বেশি কাজে আসবে। তো আমরা এখান থেকে ইমেজটাকে কপি করে নিই, আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ ফ্রি ফ্রি থাকলে পরে কপি করতে দেয় না, তখন ডাউনলোডে প্রেস করলে পরে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সেটা ডাউনলোডই করে নিলাম, তারপরে এইটাকে আমরা ওপেন করি। আচ্ছা, এই সেশনটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে যে কাজগুলো করতে হবে এখানে আর কি। তো এটা একটু ভালোভাবে দেখলে পরে মানে আপনাদের জন্য আশা করি কাজ করতে সুবিধা হবে। ওকে, তো এটা হচ্ছে আমরা যে এই স্পট গুলো আছে, আমরা প্রথমে এই স্পট গুলোকে রিমুভ করব, দেন হচ্ছে আমরা কি করব, এটাকে ফটো রিট্রেসিং করবো, যেমন বিয়ের যেই ইমেজ গুলো এডিট হয় ওই টাইপের আমরা কিছু এডিট করার চেষ্টা করবো, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে এখানে যে বড় বড় স্পট গুলো আছে এই স্পট গুলোকে আমরা রিমুভ করার চেষ্টা করব। সেগুলো আমরা কিভাবে করব, এখানে হচ্ছে কোলন স্টাম্প টুল আছে, তারপরে হচ্ছে এই তো এখানে হচ্ছে স্পট হিলিং ব্রাশ আছে বা স্পট হিলিং টুল আছে। এই টুল গুলোকে ধরে আমরা এই কাজগুলো করবো, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে জাস্ট আমি বড় বড় যে স্পট গুলো আছে এই স্পট গুলোর উপরে জাস্ট একটা করে ক্লিক দিচ্ছি, দেখেন অটোমেটিক কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে দুইটা তিনটা ওয়েতে দেখাচ্ছি, মানে একটা ওয়ে হচ্ছে এইভাবে আপনি এগুলো রিমুভ করতে পারবেন। এইভাবে মানে সব যে রিমুভ হবে তা কিন্তু না, অনেক সময় আপনি বেশি ভালো করতে গেলে দেখা যাবে যে বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো বড় বড় যেই মানে ইয়াগুলো আছে, স্পট গুলো আছে, just এগুলোকে রিমুভ করার চেষ্টা করবো। ধরেন আপনি একটা জিনিস ভুল করে ফেলছেন, এটাকে ব্যাক নিয়ে আসার জন্য কন্ট্রোল জেড প্রেস করলে পরে ব্যাক চলে আসবে, ঠিক আছে। তো মোটামুটি বড় বড় যে ইয়াগুলো ছিল আমরা মোটামুটি সেইগুলোকে রিমুভ করে দিলাম। তারপরে আমি এখানে আরো দেখাই, এই তো টুল যেটা, এটা এটারও কাজ সেম, জাস্ট এরকম করে ধরে আপনি এটাকে এদিকে ওইদিকে সরাই নিলে পরে ওইটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে এখান থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এই প্রসেসটা একটু খেয়াল করবেন। আমরা এই লেয়ারটাকে কপি করে দিব। কিভাবে কপি করব, কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে মুড থেকে এই তো দেখেন লেয়ারের এই লেয়ার সেকশনে এখানে নর্মাল একটা অপশন আছে, তো এটাতে ক্লিক দিলে পরে আমাদের এখানে আরো কিছু অপশন আসতেছে। তো এখান থেকে আমরা হচ্ছে ভিভেট লাইট করে দিব, ঠিক আছে। মানে এই লেয়ারটার মুডটাকে আমরা হচ্ছে ভিভেট লাইট করে দিব। দেন হচ্ছে এখান থেকে যাব আমরা হচ্ছে ফিল্টারে, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাই পাসে যাব। হাই পাসে যাওয়ার পরে এটাকে আমরা হচ্ছে বাড়ায় দিই।
12, 13 বা 9, 10-এর মধ্যে রাখার চেষ্টা করবো। আচ্ছা, আমরা এটাকে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে কপি করে নিই। নিয়ে হচ্ছে প্রথমে আমরা আদার্সে যাই। হাইপাস হাইপাসে যাওয়ার পরে এটাকে আমরা 11 করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যাব আমরা হচ্ছে ভিভেট লাইট। ভিভেট লাইট, তারপরে এখান থেকে যাব হচ্ছে আমরা ফিল্টার। ফিল্টার থেকে আবার যাব হচ্ছে ব্লার থেকে গ্রুপ শিম্পল। ঠিক আছে, দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু স্মার্ট আপডেট হবে। সেকেন্ড, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, আমরা যে লেয়ারটা আছে প্রথম লেয়ারটা, এটাকে হচ্ছে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিই। তাহলে পরে আমরা এক লেয়ারেই কাজটা শেষ করতে পারবো। তারপরে হচ্ছে কন্ট্রোল শিফট আই দিই। সরি, কন্ট্রোল আই দিব। কন্ট্রোল আই দেওয়ার পরে এটাকে হচ্ছে ইনভার্স হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা করে দিব হচ্ছে ভিভেড লাইট। তারপরে আমরা যাব হচ্ছে ফিল্টার। ফিল্টার থেকে আদার্স। আদার্স থেকে হাইপাস। ঠিক আছে, হাইপাসে যাওয়ার পরে এটা আমরা হচ্ছে 8 থেকে 10-এর মধ্যে বা আমরা 20-25 মানে অ্যাডজাস্ট করে একটা রাখার চেষ্টা করব। দেন হচ্ছে এখান থেকে যাব হচ্ছে ফিল্টার, আবার ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গ্লোসি। ঠিক আছে, এখান থেকে 2 বা 3 রাখার চেষ্টা করব। আর এখানে যে আমরা লেয়ারটাকে নিচে, এই লেয়ারটাকে আমরা আরেকটা কপি করব নিচে নিয়ে এসে বা কন্ট্রোল জে দিয়ে। তারপরে নিচের লেয়ার থেকে আমরা হচ্ছে এটাকে অফ করে দিলাম। ঠিক আছে, মানে এই যে ইফেক্ট গুলো দিছি এই ইফেক্টটাকে আমরা অফ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমাদের এটা কিন্তু একটা চলে আসছে। এরপরে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের নিতে হবে এই তো এই স্মার্ট, এখান থেকে আমরা একটা হচ্ছে লেয়ার মার্কস ক্রিয়েট করব। তারপরে যাব ব্রাশ করে। ব্রাশ করে যাওয়ার পরে এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক, অল্টার ব্যাক স্পেস দিয়ে এই ব্ল্যাক সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা এইখান থেকে দেখেন কালার প্লেটের এখানে হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে, তো এইটাকে বলা হচ্ছে সুইচ। ঠিক আছে, কালার সুইচ। এটাতে জাস্ট ক্লিক দিলে পরে সাদা কালারটা উপরে চলে গেল। তারপরে আমরা কি করব, এখান থেকে আস্তে আস্তে যদি আমরা ক্লিক মানে ব্রাশ টুল দিয়ে আস্তে আস্তে যদি এখানে কাজ করি, দেখেন আমার এটা আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে। তো এখান থেকে অপাসিটি, উপরে দেখেন অপাসিটি আছে। এই তো এখান থেকে অপাসিটিটা কম বেশি করে করে নিয়ে মানে কাজ করলে পরে অনেক বেশি স্মুথলি করতে পারবেন, কারণ অনেক সময় অপাসিটি বেশি হয়ে গেলে পরে এটা ইস্যু করে। জাস্ট এটাকে আপনার এখানে যে চুলের জায়গাটা আছে বা আপনার হচ্ছে এই ভুরুর যে জায়গাটা আছে, এই জায়গাগুলোতে কিন্তু কাজ করার সময় অবশ্যই খেয়াল করে করতে হবে, এবং চোখের উপরে করার সময় অবশ্যই খেয়াল করে করতে হবে, কারণ এটা হচ্ছে আপনার ইফেক্ট দেয়া, তো যেটা যদি আমি এখানে দিই এই জিনিসগুলো আবার ভচকায় যাবে।
আর প্রয়োজন অনুযায়ী আপনাকে ব্রাশ ছোট বড় করে নিয়ে ইউজ করতে হবে। তো দেখেন মোটামুটি আমাদের কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই মানে ইমেজটাকে আমরা হচ্ছে একদম রিডার্সিং করে ফেলতে পারছি। আমাদের হচ্ছে ইমেজটা ছিল এইরকম, তারপরে আমাদের হচ্ছে কাজ করার পরে ইমেজের টেস্ট আসলো এইরকম। তো এইখান থেকে আমরা চাইলে পরে এই যে স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা যখন স্মার্ট অবজেক্ট করে নিছি আমরা যে ইফেক্ট গুলো ইউজ করছি, দেখেন প্রত্যেকটা ইফেক্ট আমাদের এখানে আছে। তো আমরা চাইলে পরে এখন ইফেক্ট গুলোকে কম বেশি করেও দিতে পারবো, ঠিক আছে। ধরেন আমরা চাচ্ছি হাই পাস যেটা, এটাকে একটু বাড়ায় দিতে। তো জাস্ট এই হাই পাসের এখানে ডাবল ক্লিক করলে পরে, হাই পাসের উপরে ডাবল ক্লিক করলে পরে আমাদের ওই ইফেক্টটাতে চলে যাবে। আমরা এখান থেকে চাইলে পরে এটাকে কমায় বাড়ায় দিতে পারবো, মানে আরো যদি আমরা স্মুথ করতে চাই তো এটাকে আমরা কমায় বাড়ায় দিয়ে দেখতে পারবো, ঠিক আছে। তো বেশি বাড়াইতে গেলে আবার বেশি খারাপ হয়ে যায়। তারপরে এখানে যে হচ্ছে আমাদের এই ব্লারের একটা আছে, যদি আমরা এখানে ব্লারটা থেকে আবার হচ্ছে ক্লিক করি, তো আমরা এখানে চাইলে পরে আরো এটাকে স্মুথ করার জন্য ব্লারটাকে আরো বাড়িয়ে দিতে পারবো। তো দেখেন আমাদের হচ্ছে ইমেজটা ছিল কিন্তু এরকম। তো এটাকে আমরা হচ্ছে ইফেক্ট দিয়ে অল্প কিছু সময়ের মধ্যে এটাকে কিন্তু আমরা একটা প্রফেশনাল লুক নিয়ে এসে দিচ্ছি। কারণ আপনি যখন এরকম একটা ইমেজ মানে দিবেন তখন কিন্তু জিনিসটা ওইভাবে রকম ভাবে ক্যাচ করবে না। তো অনেক ইমেজ আছে ফ্লিপিক থেকে বা আদার সাইট থেকে যখন আপনি কালেক্ট করবেন আপনার কাজের জন্য, তখন কিন্তু এরকম কাজগুলো আপনাকে করে নিতে হবে। ইউটিউব থাম্বনেইল বানানোর জন্য কিন্তু এরকম কাজগুলো আপনাকে করে নিতে হবে, ঠিক আছে। তো এই পার্টটা ভাইয়া নিয়ে হ্যাঁ হ্যাঁ, আপনাদের কোনো আসসালামু আলাইকুম। এই পার্টটা একটু আরেকবার দেখালে ভালো হতো, মানে কিভাবে স্মিথটা করছি একটু ছোট করে বললা হবে। মানে আবার দেখাবো, মানে এই পার্টটাকে আবার দেখাবো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ইমেজ দিচ্ছি, নিয়ে আবার দেখাচ্ছি। আমি একটা ক্লোজ আপ ইমেজ নেই, যেটা দেখলে পরে আপনাদের জন্য মানে আরো একটু ইজি হবে। তো ইমেজটাকে আমি জাস্ট নিলাম, নিয়ে আমি হচ্ছে নতুন একটা আরেকটা ডকুমেন্ট নিই। ইমেজটাকে আমি কপি করে নিয়ে এসেছি, তো এখানে জাস্ট পেস্ট করে দিছি কন্ট্রোল ভি দিয়ে। দেখেন আমার একটা নতুন লেয়ার এখানে সিলেক্ট হয়ে গেছে, নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এই লেয়ারটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। মাউসের রাইট বাটনে ক্লিক করলে পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে একটা কপি করে নিব, ঠিক আছে। দেখেন লেয়ারটা আমার এখানে কিন্তু দুইটা লেয়ার হয়ে গেল এখন। একটা লেয়ার অন কপি আর একটা লেয়ার অন, আর নিচে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমার দরকার নেই। এখন কি করব, এইখানে আমরা চাইলে পরে এই জিনিসগুলোকে একটু কমায় নিতে পারি, মানে এই স্পটলিং ব্রাশ ইউজ করে। আর যদি না চাই আমাদের কোনো সমস্যা নাই, দেন হচ্ছে এই উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ধরবো, ধরে কন্ট্রোল আই প্রেস করব, করে এটাকে হচ্ছে ইনভার্ট করে নিব, ঠিক আছে। তারপরে এখান থেকে যাব হচ্ছে মানে কালার ব্লেন্ডিং মুড বা যেটা বলে, এটা থেকে যাব হচ্ছে ভিভেট লাইনে। দেন এখান থেকে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাই পাস। হাই পাসে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে নিব, মানে যেইটা আমরা এখানে একটা লুক দেখতেছি না, যেটা আমাদের সাথে ভালো মনে হবে, মানে যাচ্ছে আর কি, ওইরকম একটা ইফেক্টে নিয়ে গিয়ে মানে একটা স্কেলে নিয়ে গিয়ে আমরা এটাকে হচ্ছে রাখবো। দেন হচ্ছে ওকে করে দিলাম। তারপরে কি করব, তারপরে যাব হচ্ছে ফিল্টারে আবার গিয়ে এখান থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ন ব্লার। ব্লারে যাওয়ার পরে এখান থেকে দেখেন এটাও আমাদের প্রিভিউ দেওয়া আছে, এই ব্লারটাকে এখান থেকে আমরা একটু কম বাড়া করে মানে যেটা আমাদের এটার সাথে একদম অ্যাডজাস্ট হচ্ছে এরকম একটা অপশনে রেখে দিব এটাকে, ঠিক আছে। তো আমি এটাকে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এখানে কি করব,
এই তো নিচের দিকে দেখেন, লেয়ার প্যানেলের নিচের দিকে এখানে একটা বক্সের মতো আছে, দেখেন পতাকার মতোই, বাংলাদেশের পতাকার মতোই কিছুটা, এখানে মাঝখানে বৃত্ত, চতুর্দিক দিয়ে একটা শেপ। তো জাস্ট এই অ্যাড এ লেয়ার মাস্ক, এখানে একটা ক্লিক দিব, দিলে পরে দেখেন এখানে আমার একটা মাস্ক অ্যাড হয়ে গেছে। তারপরে কি করব, এখান থেকে আমরা হচ্ছে অল্টার ব্যাক স্পেস প্রেস করব বা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব। যদি আমাদের হচ্ছে ব্ল্যাক কালারটা নিচে থাকে তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস, আর হচ্ছে যদি ব্ল্যাক কালারটা উপরে থাকতো তাহলে পরে অল্টার ব্যাক স্পেস প্রেস করলেই হইতো। তো আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিব, দিলে পরে ঘাবড়ানোর কিছু নাই, এটা আগের যে ভার্সনটা আসবে। এটা হচ্ছে আমরা যে ইফেক্টটা ইউজ করছি ওই ইফেক্ট এখানে পরে নাই, মানে এই পুরো ইমেজটাতে আমরা তো ইফেক্ট ফেলাবো না, জাস্ট আমাদের যেই জায়গাগুলোতে দরকার সেখানে দিব। তো এরপরে কি করব, এই যে মার্কসটা আছে এই মার্কসটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যাব ব্রাশ টুলে, ব্রাশ টুল থেকে আমরা সাইজ এবং উপরে মেনু বারে এখান থেকে অপাসিটি কম বাড়া করে নিব। তো মূলত অপাসিটি একটু কমায় নিয়ে কাজ করাটাই বেটার, কারণ 100% দিলে পরে এক ক্লিকেই দেখা যাবে যে অনেকটা হয়ে গেছে, আপনি অতটা চাচ্ছেন না এমনও হইতে পারে। তো 20-25-এর মধ্যে রাখবো, রেখে আমরা হচ্ছে এখান থেকে ব্রাশটাকে পরিমাণ মতো সাইজ করে নিব। তারপরে এখানে জাস্ট ক্লিক করব, ঠিক আছে, যে জায়গাগুলোতে আমি চেঞ্জেস চাচ্ছি সেই জায়গাগুলোতে জাস্ট ক্লিক করব। দেখেন এই ক্লিক করলে পরে অটোমেটিক কিন্তু আমার ওইটা রিমুভ হয়ে এখানে একটা নতুন লেয়ার বা নতুন একটা শেপ কিন্তু এটার উপরে চলে আসতেছে, ঠিক আছে। তো চোখের এই পার্টগুলোতে আমরা হচ্ছে মানে একটু ব্রাশ ছোট করে নিয়ে কাজ করব, কারণ চোখের পার্টগুলো বা এই পার্টগুলোতে আমরা তো চোখের মধ্যে ইফেক্টটা দিতে চাচ্ছি না, আমরা জাস্ট আমাদের স্পট যেই জায়গাগুলোতে আছে ওই জায়গাগুলোকে রিমুভ করতে চাচ্ছি। এটা জাস্ট পরে এরকম ধরে ধরে মানে যেখানে যেখানে আপনার ইফেক্ট আছে ওই জায়গাগুলোকে ধরে ধরে কাজ করলেই হয়ে যাবে। যারা প্রফেশনালি ফটোগ্রাফি করে বা করে বিয়ের ফটোগ্রাফি করে তারা এইভাবে বিয়ের ছবিগুলো মূলত এডিট করে থাকে, মানে ফটো রিটার্সিং এর কাজগুলো এইভাবেই করে থাকে। আর স্মার্ট অবজেক্ট করে কাজ করলে পরে একটা সুবিধা কি, আপনার মানে পরবর্তীতে যখন আপনি কাজ করতে যাবেন বা পরবর্তীতে যদি আপনি ইফেক্টটা চেঞ্জ করতে যান সেই ক্ষেত্রে এটা মানে আপনার কাজের সময়টাকে কমায় দেয়। আমি যদি এটা স্মার্ট অবজেক্ট করা না থাকতো তাহলে এই যে ইফেক্ট গুলো আছে এই ইফেক্ট গুলো আমি এখানে পাইতাম না, তখন আবার নতুন করে শুরু থেকে করতে হতো। এই কারণেই মূলত হচ্ছে স্মার্ট অবজেক্ট করে নেয়, ঠিক আছে, আর কোনো কারণ না। ভাইয়া হাই পাস মানে কি ভাইয়া? এখানে হাই পাসটা কি? এটা হচ্ছে একটা ফিল্টারের নাম, মানে ফটোশপের একটা ফিল্টারের নাম হচ্ছে হাইপাস। এই তো ফিল্টারে গিয়ে জাস্ট আদার্সে গেলে পরে এই ফিল্টারটাকে আপনি পাবেন। এই তো হাইপাস নামে একটা ফিল্টার আছে, মানে এটা অটোমেটিক এখানে একটা ফিল্টার দেয়া আছে, জাস্ট এটাকে ক্লিক করে আপনি এটার হচ্ছে পার্সেন্টেজটা মানে আপনার মতো করে এটার হচ্ছে দেখে দেখে আপনার পার্সেন্টেজটা এখান থেকে ঠিক করে নিতে, আপনার ইমেজের সাথে আর যেটা যায় সেটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ বলেন। আর ভাই ইনভার্ট করা মানে কি? কন্ট্রোল আইডি ইনভার্ট করা বুঝাইছেন, ওটা মানে কি? এটা হচ্ছে ইনভার্ট করার মানে হচ্ছে মানে আপনার মুডটাকে চেঞ্জ করা আর কি, মানে আপনার ফটোর যে মুডটা আছে এই মুডটাকে চেঞ্জ করা। দেখেন আমি যখন এই ইনভার্ট অপশনটাকে এখান থেকে রিমুভ করে দিব তখন আমি যতই এখানে ইফেক্ট ইউজ করি না কেন ওই ইফেক্টটা আমার এটার উপরে প্রভাব পড়তেছে না। আর যখন আমি ইনভার্টটাকে অন করে দিব তখন এটার উপরে আমার মানে ইফেক্ট করতেছে এইখানে, ঠিক আছে, ইনভার্ট মোডটা যখন আমি অন করি। জি ভাইয়া। তো দেখেন আমাদের ছিল হচ্ছে এরকম, আমরা এটাকে রিমুভ মানে কারেকশন করে এরকম একটা মুড দিয়ে নিয়ে আসলাম। এটাতে আরো কিছু কাজ আছে, কাজ করলে পরে টুকটাক মানে আরো কিছু করলে পরে মোটামুটি আরো একটু স্মুথ নিয়ে আসা যাবে। আরো একটু সময় দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হবে। তো মূলত সব থেকে হচ্ছে ফটোশপে যে জিনিসটা ইউজ হয় সেটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল আপনি যত ভালো ইউজ করতে পারবেন ফটোশপের কাজগুলো আপনি তত বেশি ভালো ভাবে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে এখানে, সেটা হচ্ছে আমাদের তো ফটোর মানে রিটার্সিং করা হইলো, তারপরে স্পট ছিল স্পট রিমুভ করা হইলো, ফটোর স্মুথনেস নিয়ে আসা হইলো। এখন ফটোর তো আমরা কালার কারেকশন করতে হবে। কালার কারেকশনটা আমরা কিভাবে করব, এই যে এখানে দেখেন দুইটা লেয়ার আছে, এই দুইটা লেয়ারের উপরের লেয়ারটাকে ধরে আমরা হচ্ছে কন্ট্রোল শিফট ই প্রেস করবো, ঠিক আছে। কন্ট্রোল শিফট ই যখন আমরা প্রেস করবো দেখেন উপরে আমাদের আরেকটা লেয়ার আসছে, সেটা হচ্ছে এই যে পূর্বে আমাদের যতগুলো হচ্ছে ইফেক্ট ছিল সবগুলো ইফেক্টকে নিয়ে আমাদের একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে।
মানে আমরা চাইলে পরে এটাকে যদি অফ করে দেই আমরা এই ইফেক্ট গুলোকে আবার রিজেনারেট করতে পারবো, রিএডিট করতে পারবো, আবার যদি আমরা চাই এটাকেও কাজ করতে পারবো। তারপরে এই লেয়ারটাকে কি করবো, আমরা রাইট বাটনে প্রেস করে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে ফিল্টার, আবার ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। তো ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা কি করব, ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা ছবির হচ্ছে যে এক্সপোজ, তারপরে হচ্ছে কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, মানে আমরা হচ্ছে ছবির যে লাইট ইফেক্ট বা যে এই জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে এখান থেকে আমরা হচ্ছে একটু কম বাড়া করে নিয়ে মানে আমাদের ছবিটাকে আরো একটু লুক ক্রিয়েটিভ করবো। এবং দেখেন এখান থেকে মানে এগুলোকে একটু কম বাড়া করলে পরে আপনারা নিজেরাই দেখতে পারবেন, মানে একটু কম বাড়া করলে পরে দেখেন কালার কিন্তু মানে একটা কিন্তু ইফেক্ট পড়তেছে, প্রিভিউ একটা আমাদের এখানে রিয়েল টাইম ইফেক্ট পড়তেছে, ঠিক আছে। তো এইগুলো অ্যাডজাস্ট করে নেবেন আপনার ইমেজের সাথে, এক এক ইমেজে কিন্তু এক এক রকমের এই স্কেল গুলো আসবে, এটা হচ্ছে আপনার দেখে দেখে ঠিক করে নিতে হবে। তারপরে এইখান থেকে হচ্ছে আপনার এই কালার মুডটাকে আপনি চাইলে পরে বিভিন্ন কালারে এইটাকে কনভার্ট করতে পারবেন। আর যদি ন্যাচারাল কালার রাখতে চান তাইলে পরে এখান থেকে আপনার জাস্ট টুকটাক হালকা কিছু এডিট করতে হবে। এইখান থেকে ভাইব্রেন্ট দিলে পরে মানে হোয়াইট, মানে খুব বেশি কালারফুল, আর যদি এদিকে দেন তাইলে পরে সাদা কালার একটা ভাইব চলে আসবে। তো এটাকে সবগুলোকেই মূলত আপনাদের এখানে মানে ইমেজের সাথে দেখে দেখে আর কি অ্যাডজাস্ট করে নিতে হবে, যে এটা যায় ওই টাইপের একটা ইফেক্ট এখানে প্রেস করতে হবে। তারপরে নিচে আসি হচ্ছে ইফেক্ট, ইফেক্টের মধ্যে আছে হচ্ছে টেক্সচার। এই টেক্সচারের কাজ হচ্ছে আপনি টেক্সচার যখন বাড়ায় দিবেন তখন যদি আপনার মুখে হালকা কিছু টেক্সচারের ইফেক্ট থাকে সেই ইফেক্ট গুলোকে আরো বেশি দেখেন আরো বেশি শো আপ করায় দেয়। আর এটা যখন আপনি কমায় দিবেন, স্মুথনেসে দিবেন, তখন দেখেন এটাকে আপনার আরো বেশি ব্লারের মতো একটু করে দিছে, মানে ব্লার ব্লার টাইপের করে দিছে। তো এটাকে আপনারা অ্যাডজাস্ট করে মানে ইমেজের সাথে অ্যাডজাস্ট করে রেখে দিবেন। আমি এটাকে মাইনাসই করে দিচ্ছি। তারপরে যে পার্টটা আছে এটা হচ্ছে ক্লারিটি। এটার কাজ হচ্ছে মানে আপনার স্মুথনেসটাকে আরো বেশি স্মুথ করে দেয়া, হয় বেশি একদম মানে একটু ডার্ক ডার্ক ভাইব নিয়ে আসা, আর না হলে পরে এটাকে একদম স্মুথ করে ফেলা, ঠিক আছে, যেটা এই স্ন্যাপচ্যাটের ফিল্টার গুলো করে আর কি। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে রাখবো এখান থেকে, মানে যতটুকু অ্যাডজাস্ট করা যায়। আচ্ছা, তো মোটামুটি আমাদের এখানে হচ্ছে কালারের যে পার্টটা, কালার কারেকশনের পার্টটা মোটামুটি আমাদের বলতে গেলে ওকে। এখানে হচ্ছে গেইনের যে পার্টটা আছে সেটা হচ্ছে দেখেন এখানে উপরে আরেকটা বাড়তি ইফেক্ট ফেলা গেইনের কাজ, ঠিক আছে, মানে উপরে আরেকটা বাড়তি ইফেক্ট ফেলা এটার কাজ। তো এটা হচ্ছে অনেক সময় সোশ্যাল মিডিয়া ব্যানারের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, এখন আমরা নিচের দিকে আসি, নিচের দিকে এসে দেখেন হচ্ছে এখানে কালার মিক্সার নামে একটা অপশন আছে। কালার মিক্সারে এসে ধরেন আপনার ইমেজটাকে আপনি বেশি সাদা বানাইতে যাচ্ছেন, ঠিক আছে, মানে আপনি একটু হোয়াইট হোয়াইট ভাব নিয়ে আসতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এইখানে এসে দেখেন স্যাচুরেশন নামে একটা অপশন আছে, এইখানে গিয়ে আপনারা অরেঞ্জটাকে কমায় দিবেন এবং ইয়েলোটাকে বাড়ায় দিবেন, ঠিক আছে, ইয়েলোটাকে বাড়ায় দিয়ে অরেঞ্জটাকে কমায় দিবেন। আপনারা যত বেশি হোয়াইট করতে চাবেন তত বেশি মানে এই জিনিসটাকে কম বাড়া করবেন আর কি। তো খুব বেশি আবার করতে গেলে পরে অনেক সময় দেখা যায় যে ইমেজটাই নষ্ট হয়ে যায় বা কালার একটু সমস্যা আসে। আর এইখানে হিউয়ে আসবেন, আবার হিউয়ে এসে কি করবেন, অরেঞ্জটাকে বাড়ায় দিবেন, ইয়েলোটাকে কমায় দিবেন, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমাদের ফার্স্ট ইমেজটা কি ছিল, ফার্স্ট ইমেজ ছিল এটা, কালার কারেকশন করার পরে আসলে এটা, যদিও আমরা এটাকে এত হোয়াইট বানাবো না, ঠিক আছে, ছবিটা এমনিতেই অনেক হোয়াইট আছে, হোয়াইট আমরা এত বাড়াবো না। মানে এটা জাস্ট একটা টেকনিক দেখাই দিলাম যে আপনার ছবিটাকে যদি আপনি হোয়াইট একটা ভাইব দিতে চান, যে আপনার ফেসে একটু হোয়াইট হোয়াইট ভাইব চলে আসুক, তাহলে পরে আপনারা এইভাবে এইটা করতে পারবেন। তারপরে এখান থেকে ওকে প্রেস করে দেন, ইফেক্টটা একটু সময় নিবে প্রোগ্রেস হতে। তারপরে দেখেন আপনার ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, আমাদের ইমেজটা ছিল হচ্ছে মানে ইমেজের প্রথমে ছিল এইরকম একটু ডার্ক ডার্ক ছিল, এখন কিন্তু আমাদের এখানে একটা ইফেক্ট চলে আসছে, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে, আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, বা আপনি যদি চান সোশ্যাল মিডিয়া পোস্ট করতে, এটা কিন্তু রেডি টু সোশ্যাল মিডিয়া পোস্টের অপশন, মানে পোস্ট একটা হয়ে হওয়ার মতো অপশন চলে আসছে। আচ্ছা, তারপরে দেখা যায় যে অনেকেই আছে ঠোঁটে কালার করতে চায়, তো সেই ক্ষেত্রে কি করবেন, এখান থেকে আরেকটা লেয়ার নেন, নেওয়ার পরে জাস্ট হচ্ছে এখান থেকে আপনার যাবো হচ্ছে আমরা কুইক সিলেকশন টুলে, কুইক সিলেকশন টুল থেকে আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে নিব, প্লাস মানে আমরা প্লাসে যাই, মাইনাসে ছিল তো সিলেক্ট হচ্ছে ভালো।
ও সরি, আমরা আরেকটা লেয়ারে গেছি তো। তো সিলেক্ট করার সময় আমাদের কি করতে হবে, যে লেয়ারটা থেকে আমরা যে জায়গাটা সিলেক্ট করবো ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় থাকতে হবে। ব্ল্যাঙ্ক লেয়ারে গেলে পরে সিলেক্ট হবে না। আমি ব্ল্যাঙ্ক লেয়ারে গিয়ে সিলেক্ট করতেছিলাম, সিলেক্ট হচ্ছিল না। এখন আমরা এই লেয়ারে আসি, দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করি। এখানে এখান থেকে কিন্তু সিলেক্ট হচ্ছে। আমি ব্রাশটাকে একটু বড় করে নিই। এই জায়গাটা আমরা হচ্ছে চাইলে পেন টুল দিয়েও ধরে নিতে পারি, ঠিক আছে। তো পেন টুলের কাজটা দেখাইতে গেলে একটু সময় লাগবে, আমি শেষের দিকে দেখাবো পেন টুলের একটু। তো আমি শর্টকাট টুল গুলোই আপাতত দেখানোর চেষ্টা করতেছি। জেড, ধরেন একটা জায়গা আপনার ভুলে বেশি সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আপনি রিমুভ করতে পারেন। চাইলে এখান থেকে মাইনাস, যেই ব্রাশটা আছে ওইটাকে সিলেক্ট করে এখান থেকে মাইনাস করে দিতে পারেন, ঠিক আছে। তো মোটামুটি ধরেন আমার এখানে সিলেক্ট করা হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন আমার এখানে সিলেক্ট করা হয়ে গেছে। এখন যে বাড়তি লেয়ারটা আছে, মানে আমরা যে নতুন লেয়ারটা নিয়েছিলাম, এটাতে যাই, যে আমরা যেই কালারটা করতে চাই এখান থেকে জাস্ট একটা কালার সিলেক্ট করে দিই। দেওয়ার পরে আমরা এটাকে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। এটা হচ্ছে মানে কালারটাকে এখানে জাস্ট দিলেন, অল্টার ব্যাক স্পেস দিয়ে। তারপরে এটাকে হচ্ছে কন্ট্রোল ডি দিবেন। দেওয়ার পরে এখান থেকে কি করবেন, এই তো ব্লেন্ডিং মুড আছে, এখান থেকে মাল্টিপ্লাই বা নিচে আরো অপশন আছে, যেই অপশন গুলো আপনার ভালো লাগে মানে এখান থেকে দিয়ে যেটা অ্যাডজাস্ট হয়। তো ম্যাক্সিমাম টাইমে এখান থেকে মাল্টিপ্লাই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে পরে এটা বেশি অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা মাল্টিপ্লাই দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিব। করে নেওয়ার পরে আমরা এটাকে একটু ব্রাশ টুল নিয়ে এটাতে কাজ করব। তার আগে আমরা যাবো হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ন ব্লারে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটু ব্লার করব, মানে একদম মিশে যাওয়ার জন্য। দেখেন আমি যখন এটাকে ব্লার করে দিচ্ছি একদম কিন্তু এটা স্মুথলি এখানে মিশে যাচ্ছে, ঠিক আছে। তারপরে জাস্ট ওকে প্রেস করে দেন। দেওয়ার পরে এই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে অপাসিটিটাকে আমরা একটু কমায় দিই, তাহলে আরো বেশি স্মুথ লাগবে। দেখেন আমার কিন্তু এটা দেখে অনেকটা, মানে যদিও মনে হচ্ছে যে এটা আমার হচ্ছে মানে একটু বসানো বসানো কিন্তু মনে হচ্ছে। এরপরে আমরা কি করব, এরপরে করব এটাতে হচ্ছে ডাবল ক্লিক করব। লেয়ারটার উপরে ডাবল ক্লিক করলে পরে এখানে লেয়ার স্টাইল নামে আরেকটা অপশন আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। চলে আসার পরে এই তো নিচের দিকে যে হচ্ছে কারেন্ট লেয়ারের একটা অপশন আছে, এই অপশনটাতে গিয়ে আমরা হচ্ছে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে এই তো এখান থেকে এই জিনিসটাকে আমরা টেনে একটু এদিকে অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করবো। দেখেন আমাদের কিন্তু একটা চেঞ্জেস চলে আসতেছে, আপনারা একটু খেয়াল করেন, খেয়াল করলে দেখতে পারবেন। এই পার্ট গুলোকে আমরা একটু ধরে জাস্ট হচ্ছে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তাহলে পরে কি হবে, এটা আমাদের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে অটো এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তারপরে আমরা হচ্ছে ওকেতে দিলাম। এখন দেখাই আমি আগের যেই এটা ছিল, কন্ট্রোল জেড দিই। এই তো আগে দেখেন অনেকটা কিন্তু মনে হচ্ছিল যে ধরে বসানো। আর আমি যদি এটাকে আবার হচ্ছে করি, রিডো করি, আমি এটাকে আবার রিডো স্টাইল করি। এতে দেখেন আমার ইফেক্টটা দেওয়ার পরে এটা কিন্তু একটা চেঞ্জেস চলে আসছে, এবং দেখেন আপনার যে ঠোঁটের যেই শেপ টেপ গুলা এই জিনিসগুলো আসছে। তো এখান থেকে অপাসিটিটা আরো একটু আমরা কমাই দিতে পারি, বা ফিডটাকে একটু কমাই দিতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। অনেকেই লিপস্টিকের যেই ব্র্যান্ড গুলোতে কাজ হয়, মানে লিপস্টিকের ব্র্যান্ড গুলো যে কাজগুলো করে সেইগুলো হচ্ছে এইভাবেই মূলত করে। তো আপনার যদি মনে হয় যে এখানে আমার এইদিকে একটু বাড়তি অংশ চলে গেছে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে পরে এখানে এই তো লেয়ার মার্কস করে আবার ব্রাশ টুল দিয়ে এই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। যদি চান এখানে একটু মানে একটু চলে গেছে, চাইলে পরে এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো মোটামুটি আমাদের দেখেন কালার চেঞ্জও করা হইলো। আমাদের ঠোঁটের কালার ছিল এরকম, পরে আমরা ঠোঁটের কালারটাকে এরকম করলাম, মানে একটা কালার অ্যাডজাস্ট করে এখানে বসায় দিলাম। এটা অপোজিটটা আরো একটু কমানো যেতে পারে। আচ্ছা, এখানে আমাদের আর একটু গ্লোসি ভাব নিতে হতে পারে, সেটা হচ্ছে আমরা আবার ডাবল ক্লিক করি। করার পরে এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাই। অপশনে না, এখান থেকেই
আমরা এটাতে একটু লাইট গুলো ইউজ করতে পারি। আমাদের ইউজ করাটা ঠিক হবে না। আচ্ছা, এই লেয়ারটাকে আমরা দুই একবার কপি করে নিয়ে জিনিসটাকে আরো বেশি স্মুথ করতে পারি আর কি। এই ব্লেন্ডিং মোড গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি একটাতে। করে দিই। দেখেন এই যে এটা আছে, মানে এইখানে মনে হচ্ছে যে মানে আরো একটু গ্লো গ্লো একটা ভাইব চলে আসছে, মানে এক্সট্রা একটা গ্লোয়িং ইফেক্ট আসছে, যেটা আর একটু লাইটিং লাইটিং আসতেছে। তো মূলত আমাদের ইমেজটা ছিল কি, ইমেজটা ছিল এইরকম, সেখান থেকে আমরা আসলাম এইরকম। আর মেইন ইমেজটা ছিল আমাদের হচ্ছে এইরকম, সেখান থেকে আমরা চেঞ্জ করতে করতে আসলাম এইরকম। আচ্ছা, আমি কিন্তু কমেন্ট গুলো এইভাবে, মানে কমেন্ট গুলো দেখতে গেলে আমার হচ্ছে গিয়ে দেখতে হচ্ছে। তো আপনাদের যদি কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা হচ্ছে আপনারা একটু মানে আনমিউট করে আপনারা কোশ্চেনটা করে। আচ্ছা, এই পার্টটা নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? এই যে পুরো প্রসেসটা বা পুরো পার্টটা। জি ভাই, একটা কোয়েশ্চেন ছিল। জি জি জি। ভাইয়া, আই ড্রপ দিয়ে কি কালার নেওয়া যাবে? অর্থাৎ এটা তো আমি বুঝতে পারবো না যে কালারটা কোন দিকে যাবে, কিভাবে চেঞ্জ হবে। ধরেন আমার একটা নির্দিষ্ট কালার দরকার, মানে ঠোঁটে বা কোনো একটা জায়গায় বা একটা টি শার্টে। তো এই জিনিসটা কিভাবে আমরা এনশিওর করব? এখানে তো আচ্ছা, অনেক সময় নির্দিষ্ট। ব্লার করার কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে স্মুথ করার কারণে। হ্যাঁ হ্যাঁ, আপনার একটু মানে ড্রপ হবে কালারটা। আর কালার পিক করার জন্য আপনি যেটা করতে পারেন, এখান থেকে কালার পিকার তো ইউজ করতেই পারেন, আইড্রপার যেটা, অবশ্যই আইড্রপার আপনি ইউজ করতে পারবেন। আর বিশেষ করে যেটা ভালো হয় সেটা হচ্ছে আপনি যে কালারটা চাচ্ছেন জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন। ধরেন আমি রেড কালার চাচ্ছি, রেড কালার কোড লিখে সার্চ দিই। তো রেড কালার কোড লিখে সার্চ দিলে পরে দেখ, এই তো আমার এটা হচ্ছে রেড কালারের কোড, ঠিক আছে। জাস্ট এটাকে কপি করলাম। এখানে রেড কালারের কোডের মধ্যে আবার তফাৎ আছে। রেড কালার আবার হচ্ছে আপনার অনেক রকমের রেড কালার আছে, ডার্ক রেড, তারপরে আপনার হচ্ছে একদম লাইট রেড। আর এই যে এটা এটা হচ্ছে অ্যাকচুয়াল রেড কালার, ঠিক আছে, সেটার কোড। জাস্ট এটাকে আমরা কপি করলাম, কপি করে এই তো আমাদের যে কালার সেকশনটা আছে, ডাবল ক্লিক করি। করার পরে আমরা এখান থেকে এই তো দেখেন নিচে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, জাস্ট এখানে এসে কালার কোডটা পেস্ট করে দিই, ইন্টার দেই। দেখেন আমাদের রেড কালারটা এখানে চলে আসছে। দেন আমরা যদি চাই এটার মধ্যে এই কালারটা আমরা দিতে পারবো। এই তো এই জায়গাটার মধ্যে এই তো রেড কালারটা আছে। তো এখানে আবার আমি কালার দিতে গেলে কি করতে হবে, জাস্ট কন্ট্রোল প্রেস করে, দেখেন কন্ট্রোল প্রেস করে আমার মাউস পয়েন্টারটা একটু চেঞ্জ হচ্ছে, আপনি মাউস পয়েন্টারের দিকে একটু খেয়াল করেন। কন্ট্রোল যখন আমি প্রেস করতেছি মাউস পয়েন্টার কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। জাস্ট এটাকে ক্লিক দেন, দিলে পরে দেখেন এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। এই এরিয়ার মধ্যে আমি কালারটা দিতে হচ্ছে। কালারটা দিলাম, কন্ট্রোল এস দেই। আর এটা হচ্ছে সিলেক্ট অবস্থায় আছে, এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিতে হবে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিলে লেয়ারটা আমার ডিসিলেক্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। দেখেন এইখানে আমার অটো রেড কালারটা এখানে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা হয়েছে স্মার্ট অবজেক্ট, ওই তো আপনার হচ্ছে করে রাখার জন্য। আগে ছিল আমার কিন্তু, এই তো আগে ছিল এই কালার। আমি যখন এখানে হচ্ছে রেড কালারটা দিলাম, এই তো এই জায়গায় যখন আমি রেড কালারটা দিলাম, দেওয়ার পরে আমি যখন এটাকে সেভ দিলাম, তারপরে যখন আমি আসলাম, তখন দেখেন এখানে কিন্তু আর একটু মানে রেড এর ভাইবটা আর একটু বাড়ছে, বা রেড কালারের এটা কিন্তু আর একটু বাড়ছে পোর্শনটা। খেয়াল করছেন কিনা আমি জানি না, মানে রেড কালারের যে এটা ছিল ওইটা কিন্তু এখানে বাড়ছে। আপনারা খেয়াল করছেন কিনা আমি বুঝতেছি না আসলে। জি ভাইয়া, চেঞ্জ হয়েছে, কিন্তু কথা হচ্ছে একটু লাইট হয়ে গেছে, মানে যেভাবে রেডটা আগে ছিল সেটা একটু চেঞ্জেস আসছে। হ্যাঁ হ্যাঁ, সেটাতে চেঞ্জ আসছে। তো আপনার এখান থেকে কালারটা ধরে ধরে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আর যখন আপনি হচ্ছে করবেন, মানে রেগুলার প্র্যাকটিস করবে, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে এখান থেকে কোন কালারটা ধরে দিলে পরে আপনার জন্য বেস্ট হবে। এখান থেকে চাইলে পরে আপনি এই তো দেখেন এখানে এই ডাবল ক্লিক যখন করবেন, এখানে বিভিন্ন কালার আসবে, আপনি যে কালারটা ইউজ করতে চান জাস্ট এটাকে ধরে সেই কালারের ওইখানে নিয়ে যাবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি ডার্ক চাচ্ছেন নাকি লাইট চাচ্ছেন নাকি আরো বেশি লাইট চাচ্ছেন, জাস্ট ওইটাকে ধরবেন, ধরে ওকে দিয়ে দিলেন। এখানে দেখেন ওই কালারটা চলে আসলো। তো আমরা যদি চাই এখন এই কালারটা এখানে প্রেস করতে, জাস্ট এই কালারটাকে প্রেস করে দিলাম, ডান দিয়ে সেভ দিয়ে দিই। এই তো দেখেন আমাদের এখানে এই কালারটা চলে আসছে। এখন এই কালারটা পুরোপুরি এখানে অ্যাডজাস্ট না হওয়ার পিছনে কারণ আছে।
কারণ এর হচ্ছে ঠোঁটেই আগেই একটা রেডের হচ্ছে ছিল, রেড কালারের শেপ ছিল। এখন আমরা তো মাল্টিপ্লাই করে দিছি, মাল্টিপ্লাই করার কারণে ফুললি ওইটা আসে নাই। তো ফুললি ওইটা নিয়ে আসার জন্য আমরা এখানে একটু ডিপ কালার ইউজ করতে পারি, একটু ডিপে যাই, ডিপ ইউজ করে দেখতে পারি। ডিপ কালার ইউজ করলেও আমাদের এখানে ওই যে ওইটা আসতেছে না। অ্যাডজাস্টে যাই। ভাইয়া এখানে আরেকটা সমস্যা হচ্ছে, মানে কোনটার পর কোনটা হবে এটাই মানে ভুলে যাবো এরকম মনে হচ্ছে, মানে কোনটার পর কোন ধাপটা আসতে হবে। আচ্ছা, এটা তো বলে দিচ্ছি, মানে ফার্স্ট টাইম এটা আপনি হা- মানে এইভাবে বলে দিলে পরে ফার্স্ট টাইম না, এটা মনে রাখা অনেক কষ্টের। তো এটাকে আপনার হচ্ছে যেটা করতে হবে, রেগুলার কাজটা প্র্যাকটিস করতে হবে। রেগুলার যখন কাজটা প্র্যাকটিস করবেন, অটোমেটিক আপনার মাথায় চলে আসবে যে কোনটার পরে কোনটাতে যেতে হবে। যেমন আমিও কিন্তু মানে রোবট সায়েন্স বা এরকম কিছু না, হিউম্যান। তো এটা কিন্তু অটোমেটিক্যালি মানে চলে আসছে আর কি, এই জিনিসটা। মানে এটা যে ওইভাবে নিয়ে আসতে হয়েছে তা না, অটোমেটিক্যালি এটা চলে আসছে। রেগুলার যখন কাজ করতে থাকবেন তখন অটোমেটিক্যালি মানে আপনার মাথাতেই আসবে যে কোনটার পরে কি করতে হবে, ঠিক আছে? এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আপনি ভিডিও দেখে রেগুলার ধরেন 2টা 4টা 5টা করে প্র্যাকটিস করেন, টানা 1 মাস প্র্যাকটিস করেন। মানে আপনাকে বলে দিতে হবে না কোনটার পরে কি আসবে, অটোমেটিক আপনি মানে আপনার মাথায় যখন আপনি কাজে বসবেন আপনার কাজই বলে দিবে মানে কোনটা পরে কোন স্টেপে যেতে হবে। ভাইয়া আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে বিভিন্ন শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট, এগুলো তো ভাইয়া মনে থাকবে না, এগুলার কাজগুলা। আমি কিবোর্ড শর্টকাট খুব কমই ইউজ করার চেষ্টা করতেছি, যে কিবোর্ড শর্টকাট গুলো ইউজ করতেছি আমি কিন্তু এগুলো বলতেছি যে এটার পরে এটাতে যাচ্ছি বা এটা প্রেস করে এখানে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে একটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো একটা ইমেজের। ইমেজ রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো, পাসপোর্ট সাইজ একটা ফটো বানাবো। আচ্ছা, পাসপোর্ট সাইজ ফটো সাইজ আমরা কি সবাই জানি? না জানলে পরে কোনো সমস্যা নেই, গুগল আছে। পাসপোর্ট ফটো সাইজ যদি লিখে আমরা সার্চ করি চলে আসবে। দেখেন, পাসপোর্ট ফটো সাইজ লিখলে পরে এখানে চলে আসছে। এখানে কিছু ইন্টারন্যাশনাল সাইজ আছে, আবার কিছু আমাদের দেশে ইউজ হয় সেরকম সাইজ আছে। তো এটা হচ্ছে 4.5 mm একটা, আর 3.5 mm একটা। আমাদের হাইট থাকবে হচ্ছে 4.5 mm, আর উইথ থাকবে হচ্ছে 3.5 mm। ঠিক আছে? তো আমরা হচ্ছে একটা ইমেজ নেই, এখান থেকে একটা প্রফেশনাল ইমেজ নেই। প্রফেশনাল ইমেজ, মানে পাসপোর্ট ইমেজের সাথে যায় এমন একটা ইমেজ নিয়ে আমরা এখান থেকে গুগল করলেও আমরা পেয়ে যেতে পারি। আচ্ছা, ধরেন এই ইমেজটাকে আমরা নিচ্ছি, একটু উইথ কম, মানে হাইটটা একটু কম, আমাদের হাইট একটু বেশি হলে ভালো হয়। আচ্ছা, দেখানোর জন্য মনে করেন যে আমরা এই ইমেজটাকে নিচ্ছি, জাস্ট এই ইমেজটাকে আমি এখান থেকে কপি করে নিই। তারপরে এখানে যাই, যা কন্ট্রোল এন দিলে পরে, কন্ট্রোল এন দিলে পরে আমাদের নিউ ডকুমেন্ট ক্রিয়েটের একটা অপশন আসবে। তারপরে জাস্ট আমি ওকে দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে জাস্ট ওকে দেওয়ার পিছনে কারণ, আপনি যখন কপি করবেন একটা ইমেজ, ওই ইমেজের সাইজটা অটোমেটিক্যালি আউটপুট নিয়ে নেয়, ঠিক আছে? তারপরে এটা এখানে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা হচ্ছে এখান থেকে পেন টুল দিয়েও করতে পারি। এই তো জাস্ট এরকম পেন টুল দিয়ে ধরে ধরে আমরা এখান থেকে পেন টুল দিয়েও করতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভ। এস টু এস ধরে ধরে, ঠিক আছে? জাস্ট এরকম ক্লিক করে ধরে ধরে আমরা পেন টুল দিয়ে ওটা করতে পারি। আর একটা আছে ওই তো সিলেকশন টুল,
বা ডিরেক্ট সিলেকশন টুল, আমি একটা শর্টকাট দেখাচ্ছি। জাস্ট পেন টুল দিয়ে আমরা একটা শেপ নিয়ে আসার চেষ্টা করি আগে। আপনি যত ভালো পেন টুলটা এখান থেকে ইউজ করতে পারবেন, পেন টুলটা আপনার তত ভালো করবে। অনেকেই যদি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের হচ্ছে কিছু জব আছে যেগুলোকে ক্লিপিং পাথের জব বলে, আপনাদের যদি ক্লিপিং পাথের জব করার ইচ্ছা থাকে, জাস্ট পেন টুলটাকে আপনারা যত ভালো আয়ত্তে নিয়ে আসতে পারবেন তত আপনাদের জন্য ভালো। দেখেন আমি কিন্তু এখানে কিছুই করতেছি না, জাস্ট প্রেস করে ধরে মানে আমি জাস্ট হচ্ছে এখানে এই জিনিসটাকে এটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে দেখেন দুই দিকে কিন্তু দুইটা আমার হচ্ছে এক্সট্রা শেপ বের হয়েছে, এই দুইটাকে বলা হচ্ছে হ্যান্ডেল। ঠিক আছে, আপনি চাইলে পরে এই হ্যান্ডেলটাকে ধরে এটাকে আবার চেঞ্জও করতে পারেন। ধরেন একটু আপনার এখানে 19-20 হয়ে গেছে বা আপনার এইখানে একটু বাড়তি অংশে চলে গেছে, আপনি জাস্ট চাইলে পরে এটাকে ধরে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, তারপরে এই তো যেখান থেকে শুরু করছিলেন আবার সেখানে আসলেন, তো এখানে থেকে আবার শুরু করলেন। এখানে তো আবার হ্যান্ডেলটা এদিকে চলে গেছে, এই হ্যান্ডেলটাকে জাস্ট সেট করে নিলাম। এই পেন টুলের কাজ কিন্তু আপনার হচ্ছে আপনাদের ইলাস্ট্রেটরেও আছে। তো পেন টুলের কাজটা আপনারা অবশ্যই আশা করবো প্র্যাকটিস করবেন একটু। আর আগামীকাল যখন হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের ক্লাসে যাব, তার আগে আমরা হচ্ছে ফটোশপের আজকে যে জিনিসগুলো দেখাবো, এই জিনিসের উপরে আপনারা কিছু কাজ করে দিলে পরে আমাদের মানে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে আপনাদের এটা কতটা হেল্পফুল হয়েছে। ঠিক আছে, তো এটা আমার সিলেক্ট করার পরে এখানে কি করতে হবে, এটা জাস্ট আমরা হচ্ছে এরিয়াটাকে সিলেক্ট করে নিলাম। এখন কি করতে হবে, কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে, তাহলে পরে কি হবে, আমার পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি কোন একটা জমি মানে কেনার আগে আমরা হচ্ছে যেমন মানে জমিটা চতুর্দিক দিয়ে মেপে নেই না, আমরা জমিটা মেপে নিলাম, এরপরে কেনার জন্য কি করতে হবে, দলিল করতে হবে। তো সেম প্রসেস, জাস্ট হচ্ছে দলিল মানে এরিয়াটাকে আপনার করে নেওয়ার জন্য কন্ট্রোল ইন্টার দিয়ে এরিয়াটাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি করবেন, আপনি চাইলে পরে হচ্ছে ডিলেটও প্রেস করতে পারেন, অথবা আপনি চাইলে পরে কন্ট্রোল জে প্রেস করতে পারেন। কন্ট্রোল জে প্রেস করলে কি হবে, আপনার নিচে এই যে লেয়ারটা, এই লেয়ারটা থেকেই গেল, উপরে আপনার আরেকটা কি এক্সট্রা লেয়ার অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে আপনার ওই ক্লিপিং মার্কস যে এরিয়াটা করলেন ওই এরিয়াটাকে নিয়ে একটা আপনার অটোমেটিক্যালি এখানে লেয়ার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো যেহেতু আমরা ইমেজটাকে আবার কাজে লাগাবো এই জন্য আমি ইমেজটাকে রেখে দিলাম। তো এইটা যে তো চোখটা চোখটা বন্ধ করে দিলে পরে আমার কি এই লেয়ারটা হাইড হয়ে যায়। তো নিচের লেয়ারটাকে আমি আবার ধরি শর্টকাট দেখানোর জন্য, সেটা হচ্ছে এই তো এইখানে যাবেন, সিলেকশন টুল বা কুইক সিলেকশন টুল যেটাই বলি, বা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, যেটাতেই যায় না কেন। তো কুইক সিলেকশন টুলে গেলাম আমি, যাওয়ার পরে উপরের দিকে মেনু বারে দেখেন সিলেক্ট সাবজেক্ট নামে একটা অপশন আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? তো জাস্ট এই সিলেক্ট সাবজেক্ট অপশনটাতে আমার যে লেয়ারটা আমি মানে লেয়ারটা সাবজেক্ট সিলেক্ট করতে চাই ওইটাকে ধরা অবস্থায় সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দিব। দেখেন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পরে অটোমেটিক দেখেন আমার এখানে কি ওই তো পেন টুল দিয়ে পাথ করার পরে যে আমরা ইন্টার দিছিলাম, দেওয়ার পরে এরকম সিলেকশন আসছিল, সেই পার্টটা দেখেন এখানে চলে আসছে। তারপরে দেখেন আমরা এখান থেকে কন্ট্রোল জে দিলাম, আমাদের এটা কি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এটাতে আর একটা বাড়তি সুবিধা কি হয়েছে সেটা হচ্ছে দেখেন আমাদের এইটাতে আমরা হচ্ছে ইমেজের কিন্তু এই ফটোর যে বাড়তি অংশগুলো এগুলো আমরা কেটে ফেলছিলাম, আর এটাতে এই পার্টটা চলে আসছে। তো পরে এই পার্টটাকে একটু অ্যাডজাস্ট করতে হয়, যেমন এই তো ফুলের এই জায়গাগুলোতে মানে ফিনিশিংটা একটু ঠিকঠাক ভাবে হয়নি, তো এই পার্টটাকে পরে ঠিকঠাক করে নিতে হয়। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এটাকে এটা আমরা কত দেখলাম, 4.5 cm আর হচ্ছে বা 4.5 mm অথবা 3. সরি 4.5 cm আর হচ্ছে 3.5 cm। তো আমরা হচ্ছে কন্ট্রোল এন দিয়ে নতুন আরেকটা ডকুমেন্ট নেই, নেয়ার পরে এখান থেকে তো পিক্সেল আছে না, পিক্সেল থেকে সেন্টিমিটার, সিএম হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে, তো উইথ হচ্ছে আমাদের 3.5 cm আর হচ্ছে উইথ হচ্ছে আমাদের আপনার 4.5 cm। এখান থেকে রেজুলেশন 72 আছে, 72 বা 150 করে দিতে পারি প্রিন্টের ক্ষেত্রে।
দেখেন আমার এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে ইমেজটাকে আমরা এখানে কাজ করলাম, জাস্ট এটাকে ধরে আমরা এখানে পেস্ট নিয়ে এসে ছেড়ে দিলাম। তারপরে এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিই, তাহলে আমাদের রেজুলেশনটা ঠিক থাকবে যত ছোট করি। তারপরে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ট্রান্সফর্মে নিয়ে আসলাম, ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করে। তারপরে এটাকে ধরে অল্টার ধরা অবস্থায় ছোট করলাম। অল্টার ধরে কেন করতেছি, আমাদের রেশিওটা ঠিকঠাক থাকবে। আমরা যদি অল্টার না ধরি তাহলে পরে রেশিওটা আমাদের ঠিকঠাক থাকবে না, ঠিক আছে। যখন আমরা অল্টার ধরে এটাকে ছোট বড় করবো, আমাদের রেশিওটা কি ঠিকঠাক থাকবে। তারপরে এখান থেকে আমরা এটাকে বসাই দিলাম। বসানোর পরে তো এখানে আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার ইউজ করা হয় বা স্কাই কালার, আকাশি কালার, এই টাইপের কিছু কালার ইউজ করা হয়, বা হোয়াইট কালারও এখন অনেকে ইউজ করে। জাস্ট কালার যদি ইউজ করতে চান কালারটা এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন ফটোর যেই ওই তো হেয়ার ক্লিপিং মানে হেয়ার মাস্কিং যেটাকে বলে, এখানে আমাদের হেয়ার মাস্কিং এর কাজ হয়েছে কিছুটা। তো এটা হচ্ছে আমাদের কি একটা এই পাসপোর্ট সাইজ ইমেজের সাইজ আমাদের হয়ে গেল, ঠিক আছে। তো এইটাকে আমরা ধরে এখন আমরাকে কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড আর এই ইমেজটাকে ধরে কন্ট্রোল স্মার্ট অবজেক্ট যদি আমরা করে নিই, তাহলে পরে আমাদের কি হলো, এটা একটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা তো এখানে জাস্ট একটা ইমেজ ক্রিয়েট করলাম, কিন্তু আমাদের তো পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপের জন্য কি করতে হবে, আমরা আবার নতুন করে যাব, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা আর একটা ডকুমেন্ট নিব, প্রিন্টে যাব। প্রিন্ট থেকে আমরা A4 সাইজ দিব, কারণ আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এই প্রিন্টের পেপারগুলা, আর পেপারগুলা এগুলো হচ্ছে A4 সাইজের হয়। তো এখান থেকে আমরা ইঞ্চি বা সেন্টিমিটার দিয়ে দিতে পারি, যেহেতু আমরা সেন্টিমিটারে কাজ করতেছি সেন্টিমিটার দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ক্রিয়েট দিব। এরপরে কি করব, এই তো এই যে লেয়ার, এই যে কাজটা করলাম এটাকে ধরে জাস্ট এই পাশে নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে বাড়তি কিছু অপশন চলে আসছে, মানে এই যে লেয়ারের নিচে যে পার্টটা ছিল এই পার্টটা আমাদের চলে আসছে। তো আমরা এটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল এ দিলাম। কন্ট্রোল এ দিলে কি হবে, আর্টবোর্ডের ভিতরেই যে অংশটা আছে জাস্ট এটাই সিলেক্ট হবে। তারপরে কন্ট্রোল সি দিব, তাহলে পরে কপি হবে। এরপরে কি করব, আমরা এই পাশে এসে জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখেন এটা কিন্তু চলে আসলো। কন্ট্রোল টি দিয়ে আমরা যদি ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করে এটাকে জাস্ট হচ্ছে এখানে অ্যাডজাস্ট করে বসাই দিই। তারপরে আমরা এখানে থেকে একটার সাথে একটা লাগাও দিতে পারি, বা মাঝখানে কিছু আমরা স্পেস রাখতে পারি। মানে আমি জাস্ট দেখাচ্ছি আমরা ওই তো দোকানগুলোতে ফটোশপ এর ফটো যখন আমরা প্রিন্ট করতে যাই তখন তারা কিভাবে কাজটা করে। আচ্ছা, এটা জাস্ট এরকম করে কপি করে সবগুলো লেয়ারকে ধরে ধরে আমরা কপি করে একটা ছবি আমাদের বাইরে চলে গেছে, এটা তো হবে না। তো দেখেন আমাদের কিন্তু এখানে মানে আমাদের কাজটা মোটামুটি শেষ। আমরা এখন চাইলে পরে এটাকে প্রিন্ট করতে পারি। তো পাসপোর্ট সাইজ ফটোগুলো যেভাবে বানানো হয়, মূলত পাসপোর্ট সাইজ ছবিগুলো দোকান থেকে যে প্রিন্ট করা হয় এইভাবেই করা হয়। তো আপনি চাইলে পরে আপনার ইমেজটা নিজেই বানায়া আপনি জাস্ট হচ্ছে মেইল করে দিয়েও করে নিতে পারবেন। ভাই এটা কিভাবে করলেন একটু আরেকবার বোঝাই দিলে ভালো হতো। আচ্ছা, এই পার্টটা তো বুঝছেন আমরা পাসপোর্ট সাইজে কিভাবে কনভার্ট করলাম। যে এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে লেয়ার সিলেক্ট অবস্থায় আমরা কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দিলে পরে আমাদের যে আর্টবোর্ড এরিয়াটা আছে এটা সিলেক্ট হয়ে যাবে, পুরো আর্টবোর্ড এরিয়া। তারপরে আমরা এখান থেকে কন্ট্রোল সি প্রেস করবো, তাহলে আমাদের আর্টবোর্ড এরিয়া যেটা ছিল ওই লেয়ারের ভিতরে ওই এরিয়াটা আমাদের কপি হয়ে গেল। তারপরে নতুন আমরা আরেকটা যে ডকুমেন্ট নিলাম, তো এখান থেকে নিউ বা কন্ট্রোল এন দিয়ে আমরা যে একটা ডকুমেন্ট নিলাম A4 সাইজের, ওই ডকুমেন্টটাতে আসলাম। আসার পরে এখানে আমরা কন্ট্রোল ভি প্রেস করলাম, তাহলে আমাদের এখানে কি হলো, পেস্ট হলো, মানে ওই ইমেজটার সেম সাইজ আমাদের এখানে পেস্ট হলো, ঠিক আছে। তারপরে এখান থেকে ধরে অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে কপি করলাম। দেখেন অল্টার যখন আমি প্রেস করছি তখন আমি বিভিন্ন দিকে এটাকে মুভ করতে পারছি, কিন্তু যখন দেখেন এটা সোজা রাখতেছি তখন এই একটা জায়গায় এসে আমার একটা ফিক্সড একটা রেশিও দেখাচ্ছে। তো এইটা করার জন্য কি হবে, এটা করার জন্য আমরা শিফট প্রেস করবো, অল্টার আর শিফট। তাহলে পরে কি হবে, দেখেন এটা যতই আমি নিচের দিকে নিয়ে আসতে যাচ্ছি এটা কিন্তু নিচের দিকে আসতেছে না, মানে শিফট প্রেস করাতে এটা আমাকে একটা বাধার মধ্যে রেখে দিছে। তারপরে এখানে কি করবো, আমরা একটা স্পেস, ওই তো কাটিং এর জন্য কাটিং স্পেস দিয়ে বা কাটিং মার্ক বলে স্পেস দিয়ে আমরা এটাকে কপি করলাম একটা। তারপরে এই দুইটাকে ধরে কপি করলাম।
এতে 3টা লেয়ার ধরলাম, 3টা লেয়ার ধরে 3টা লেয়ারকে ধরে কপি করলাম, মানে আমাদের সুবিধার জন্য আর কি, একবারে অনেক কাজ করে ফেলার জন্য এটা করা আর কি। 3টা লেয়ার ধরে একটা একটা করে ধরলে তো সময় লাগবে, 3টা করে ধরে দেখালাম। তারপরে এটাকে জাস্ট কপি করলাম। এখন এটা আমার কি রেডি টু প্রিন্ট, মানে প্রিন্টের জন্য রেডি। কন্ট্রোল পি প্রেস করলে পরে আমরা প্রিন্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, ফটোশপ থেকে প্রিন্ট করে ফেলতে পারবো কন্ট্রোল পি প্রেস করলে, যদি আপনার কি যদি বলে প্রিন্টার থাকে। ক্লিয়ার? ভাই বুঝতে পারছেন কি? জি না ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, না পারলে পরে বলবেন, আমি চেষ্টা করবো আমার দিক থেকে সর্বোচ্চ দেওয়ার। আচ্ছা, গুগল করতে হবে না, আপনাদের যদি শর্টকাট লাগে আমি শর্টকাটের একটা শিট দিয়ে দিব ওলা, ভাই আপনাদের সাথে শেয়ার করে দিবে হোয়াটসঅ্যাপে বা লিঙ্কে, যে কোনো ওয়েতে আপনাদের সাথে শেয়ার করে দিবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে মানে ফটো এডিটিং এর যে পার্টটা, এই পার্টটাও চলে গেল মোটামুটি। এরপরে হচ্ছে আমরা যেটা করবো, এইগুলাকে ক্লোজ করে দিই। ভালো লাগতেছে না, আচ্ছা, এটা থাকুক, এগুলো থাকুক। আচ্ছা, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বানাবো। তো সোশ্যাল মিডিয়া ব্যানার কিন্তু বিভিন্ন রকমের হয়, যেমন আপনার রেস্টুরেন্টের জন্য একরকম হয়, তারপরে আপনি ধরেন হচ্ছে ফ্যাশনের জন্য আলাদা রকম হয়, আপনি যদি ফ্যাশন ব্র্যান্ড হন ফ্যাশনের জন্য আলাদা রকম হবে, তারপরে আপনার হচ্ছে ফুডের জন্য আলাদা রকম হবে, তারপরে আপনি এডুকেশনাল বেস একটা কোম্পানি, আপনার সেটার জন্য আলাদা হবে। আপনারা যে ইভেন্টটাতে আসছেন এটার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যানার বানায় প্রমোশন করা হয়েছিল, সেই প্রমোশনটা দেখেই আপনারা আসছেন। মানে আপনারা যে ওই ইমেজটা দেখছেন ওটাই কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যানার। ঠিক আছে, তো আমি একটু ফেসবুকে যাই, এখান থেকে এই তো দেখেন আমার এখানে স্টোরিতে একটা আসছে। দেখেন এটা হচ্ছে একটা কি, জুস কোম্পানির একটা হচ্ছে অ্যাড এর ব্যানার, এটাকে আমরা বলি হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার। ঠিক আছে, জাস্ট উনি শেয়ার করছে আর কি। তারপরে হচ্ছে দেখেন, এটাও একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ধরা যায়। Sorry, এটাও একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ধরা যায়, কারণ এখানে একটা কমিউনিকেশন আছে। ঠিক আছে, মানে আমার টাইম লাইনে এগুলা বেশি বেশি থাকে তো। আচ্ছা, আমরা তো সহজের পেজে যাই, সহজ রিসেন্টলি অনেকগুলো ক্যাম্পেইন করতেছে। তো এটাও একটা সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানারের মধ্যে এটাকে বলা হচ্ছে কভার ইমেজ। তারপরে হচ্ছে এই তো দেখেন, এই যে কমিউনিকেশনের জন্য আমরা যে ইউজগুলো মানে অ্যাপগুলো ইউজ করি আমাদের ব্র্যান্ডের তথ্য সবার সামনে দেওয়ার জন্য, সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো এইভাবে, মানে সোশ্যাল মিডিয়া ব্যানার গুলোর মূলত কাজই থাকে হচ্ছে ব্র্যান্ডের তথ্য বা ব্র্যান্ডের প্রোডাক্টকে প্রমোশন করা। ঠিক আছে, তো এরকম একটা সোশ্যাল মিডিয়া ব্যানার আপনি বা আমি কিভাবে বানাবো সেই জিনিসটা আমরা দেখবো। তো আমরা হচ্ছে ফুড রিলেটেড একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বানাইতে পারি। তো ফুড রিলেটেড সোশ্যাল মিডিয়া ব্যানারে কি থাকে, আমরা একটা ফুড কোম্পানি হচ্ছে এতে যাই, যেমন কাচ্চি হয়ে যাই। কাচ্চি ভাই হচ্ছে যেমন কাচ্চি সেল করে। ঠিক আছে, তো এরা হচ্ছে এই তো ফুড রিলেটেড একটা ব্যানার মনে করেন এরা বানায় ফেলছে, মানে ট্রেন্ডিং এ গা ভাসাচ্ছে আর কি এরা। দেখেন এটা হচ্ছে রেগুলার টাইপের একটা, এখানে কি কি করছে, ওদের প্রোডাক্টকে হাইলাইট করছে এবং একটা কমিউনিকেশন এখানে দিছে, ওদের ব্র্যান্ডের লোগো ইউজ করছে এবং ওদের যে কমিউনিকেশন মানে হটলাইন নাম্বার, যোগাযোগের নাম্বার, এই জিনিসগুলোকে ইউজ করছে। তো একটা সোশ্যাল মিডিয়া ব্যানারে মূলত এই সব জিনিসগুলোই থাকে, মানে প্রোডাক্ট, তারপরে হচ্ছে প্রোডাক্ট কমিউনিকেশন, ব্র্যান্ডের লোগো এবং কন্টাক্ট ইনফো, মূলত এই জিনিসগুলো একটা সোশ্যাল মিডিয়া ব্যানারে থাকে। তারপরে এই জিনিসগুলোকে নিয়ে আপনি কিভাবে মডিফাই করবেন, কিভাবে সাজাবেন, কিভাবে প্রেজেন্ট করবেন, সেটা আপ টু মার্কেট। বা আমরা যদি হচ্ছে বার্গার কিনে যাই, বার্গার কিং, তো এরা হচ্ছে এই টাইপের ব্যানার গুলো নিয়ে কাজ করে বেশি, তো এই জন্য জানা। তো দেখেন বার্গার কিং, এরা এদের কমিউনিকেশন কি, এরা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্টটাকে কমিউনিকেট করছে। আসলে আপনারা এগুলো সবাই কম বেশি এই সব বিষয়গুলো জানেন, আমরা ফুড পান্ডাতে গেলে পরে আরো ভালো হবে। ফুড পান্ডা, ফুড পান্ডা বা ফুডি দিয়ে যাই, যেহেতু ফুডি আসছে ফুডিতে যাই। এই তো দেখেন ওরা এখানে জাস্ট ওদের হচ্ছে ডিসকাউন্ট অফারটাকে একটা কমিউনিকেটেড করছে এবং প্রোডাক্টটাকে হাইলাইট করছে। ওদের এই তো ব্র্যান্ডের একটা, মানে ওদের তো অর্ডার করতে গেলে পরে যাইতে হবে প্লে স্টোরে, মানে অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটাকে ওরা হাইলাইট করছে।
পার্টনার ব্র্যান্ডের লোগো দিচ্ছে, ওদের লোগো দিচ্ছে, ঠিক আছে। তো মূলত এইরকমই হয় সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো। তো এরকম আমরা একটা সোশ্যাল মিডিয়া ব্যানার আজকে বানাবো। তো সোশ্যাল মিডিয়া ব্যানার বানানোর জন্য আমরা মূলত প্রথমে কি করব, প্রথমে আমাদের দরকার হচ্ছে, ধরেন আমরা একটা বার্গারের উপরে সোশ্যাল মিডিয়া ব্যানার বানাবো। তো প্রথমে আমাদের কি দরকার, বার্গারের ইমেজ দরকার। ইমেজ আমরা ফটোশুট করেও নিতে পারি, গুগল থেকেও নিতে পারি। গুগল থেকে কিভাবে নিবো, জাস্ট গুগলে গেলাম, বার্গার পিএনজি ইমেজ লিখে সার্চ দিই। বার্গার পিএনজি ইমেজ লিখে সার্চ দিলে পরে অনেক সাইট থেকে পিএনজি ইমেজ আসতেছে। এই তো পিএনজি উইং যেটা, এটা অনেকটা ফ্রি একটা সাইট, ঠিক আছে। দেখেন আমি পিএনজি উইং এ যখন আসলাম, এটা একটা ফ্রি সাইট। বলতেছে আমার অ্যাড ব্লকার ইউজ করো, তো অ্যালাউ অ্যাড দিতে বলছে। আচ্ছা, মানে ওরা চাচ্ছে আমাকে অ্যাড দেখাবে, আমি চাচ্ছিলাম না অ্যাড দেখতে। যাই হোক, এখানে আসার পরে দেখেন এখানে অনেক রকমের, দেখেন এখানে আমাদের বার্গারের অনেক রকমের ইমেজ পাবেন, যেটা আপনার সাথে যায়, মানে আপনার প্রেজেন্টেশনের সাথে যেটা যায়, বা যে ইমেজটা মনে করতেছেন যে না এই ইমেজটা ভালো লাগতেছে, জাস্ট ওই ইমেজটাকে কি করবেন, এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড প্রসেসটা অনেক ইজি, জাস্ট ইমেজের উপরে ক্লিক দিলেন। আচ্ছা, আমরা এই ইমেজটা না নেই, এটাতে শ্যাডো ইউজ করা আছে, তো তো আমরা শ্যাডো ক্রিয়েটটাও দেখবো আর কি। এটার মধ্যে আমরা শ্যাডো ক্রিয়েটটাও দেখবো, তো এই ইমেজটা না নেই, আমরা শ্যাডো ছাড়া একটা ইমেজ, এই যে ইমেজটাতে শ্যাডো নাই, এই ইমেজটা আমরা নেই। এই তো জাস্ট নিচের দিকে দেখেন ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করলে পরেই অ্যাড দেখতে না চাইলে আপনাকে অ্যাড দেখাবে আর কি। তো এখান থেকে একটা হচ্ছে ওদের আছে, মানে আপনি হিউম্যান কিনা চেকের একটা আছে, 8% কিউ। তো দেখেন আমার এইটা ডাউনলোড হয়ে গেছে। তো আমার কি হলো, আমার এখান থেকে মানে আমি ইমেজ পাইছি, কমিউনিকেশন ধরেন আমরা হচ্ছে এদের মধ্যে একটা কমিউনিকেশন দিই 20% ফ্ল্যাট ডিসকাউন্ট, এই টাইপের কিছু একটা দিব। এখন মূলত এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ডের কালার। আমরা যে ব্র্যান্ডের হয়ে কাজ করবো সেই ব্র্যান্ডের কিন্তু কালার গুলো এখানে ইউজ হয়। যেমন এখানে দেখেন ফুডির কালার, ব্র্যান্ড কালার হচ্ছে রেড, ওরা রেড কালার ইউজ করছে। আমরা হচ্ছে ফুড পান্ডাতে যাই, ফুড পান্ডাতে যাই, ফুড পান্ডার হচ্ছে ব্র্যান্ড কালার হচ্ছে পিঙ্ক। ওরা দেখেন হচ্ছে সবগুলোতেই, এই তো সব ব্যানারেই দেখেন ওরা হচ্ছে পিঙ্ক কালারটা রাখার চেষ্টা করছে। আর এটা হচ্ছে ওদের মাস্কট, মাস্কটটাকে ওরা রাখার চেষ্টা করছে, রাখছে আর কি। তো প্রত্যেকটা ব্র্যান্ডের মানে আলাদা আলাদা একটা করে কালার থাকে। যেমন এই তো খাওয়া দাওয়া যদি যাই, খাওয়া দাওয়া এটা হচ্ছে একটা এই ফুড ডেলিভারি সার্ভিস, এদের দেখেন হচ্ছে ওই কি বলে গ্রিন কালার, ডার্ক গ্রিন যেটা, ওরা দেখেন সবগুলোতে এই গ্রিন কালারই ইউজ করার চেষ্টা করছে। তো মূলত আমরাও এই প্যাটার্নেই একটা ফলো করবো, আমরা রেড কালারটাই নিই। আচ্ছা, এখানে কালারের আবার কিছু হচ্ছে লজিক আছে, কালার ইউজের কিছু লজিকও আছে। যেমন রেড কালার, তারপরে হচ্ছে আপনার ইয়েলো কালার, তারপরে হচ্ছে লাইট গ্রিন কালার, তারপরে আপনার ডার্ক হচ্ছে মানে ব্ল্যাক কালারের সাথে রেড কালারের একটা কম্বিনেশন। এই কালার গুলো হচ্ছে কি মানুষের হচ্ছে চোখকে অ্যাট্রাকটিভ করে, যেটা হচ্ছে কালার লজিক। আপনি ডিজাইন করলেই শুধু হবে না, এই কালার লজিক গুলো জানতে হবে। যেমন আমি ফুড রিলেটেড যেই ব্যানার মানে যেই জিনিসগুলো হয়, যেমন আপনারা পটেটোর প্যাকেজ দেখেন, বা আদার চিপসের প্যাকেজ গুলা, বা চানাচুরের প্যাকেজ দেখেন, প্যাকেট গুলো দেখেন, মানে প্যাকেট গুলো আমরা যে দোকানে দেখি আর কি, এগুলো দেখবেন ম্যাক্সিমামই ইয়েলো কালার অথবা হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড কালারের একটা কম্বিনেশন, বা রেড কালার অথবা ইয়েলো কালার, এই কালার গুলোতে খুব বেশি হয়। এই কালার গুলোতে খুব বেশি হওয়ার পিছনে কারণ কি, এই কালার গুলো হলে পরে মানে আপনার চোখের সামনে যখন এই কালার গুলো ভাসে, তখন মানে আপনার মনের ভিতর থেকেই মানে ওইটার প্রতি একটা অ্যাট্রাকশন আসে, বা খাওয়ার একটা অনুভূতি চলে আসে। এটা হচ্ছে মানে কালার লজিক থেকে আসে, মানে আপনার ব্রেনে যখন এই কালারটা চলে যায়, ব্রেন থেকে আপনার মানে আপনাকে পুশ করে যে কি জিনিসটা। অনেক সময় দেখবেন যে অনেক জিনিস আছে যেগুলো খাইতে অনেক খারাপ, কিন্তু প্যাকেটের কালার দেখে আমরা ফার্স্ট টাইম ট্রাই করার চেষ্টা করি। মানে কখনো খাই নাই, কিন্তু প্যাকেটের ডিজাইনটা দেখে বা প্যাকেটের কালারের জিনিস কালারটা দেখে আমরা অনেক সময় চাই যে জিনিসটা ট্রাই করে দেখি যে ঠিকঠাক আছে কিনা, বা কতটা ভালো, বা কি জিনিসটা আসলে কি। তো এর জন্যই মূলত হচ্ছে
কালার থিওরি নিয়ে কাজ করার বিষয় আছে, কালার নিয়ে কাজ করার বিষয় আছে। ম্যাক্সিমাম হচ্ছে খাবারের ব্র্যান্ড গুলো দেখবেন, ম্যাক্সিমাম ফুড ব্র্যান্ড গুলো দেখবেন রেড কালার ইউজ করে অথবা গ্রিন কালার ইউজ করে অথবা আপনার হচ্ছে ইয়েলো কালার ইউজ করে, ঠিক আছে। তো আমরা রেড কালার একটা ইউজ করি আজকে আপাতত। তো সোশ্যাল মিডিয়া ব্যানারের জন্য কি করতে হবে, আমাদের 1080 বাই 1080 একটা হচ্ছে আর্টবোর্ড নিতে হবে। এইখান থেকে পিক্সেল 1000 পিক্সেল সিলেক্ট করা অবস্থায় আমরা 1080 আর্টবোর্ড নিলাম, নিয়ে আমাদের 1:1 যেটাকে বলে একটা আর্টবোর্ড এখানে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তারপরে আর্টবোর্ড তো আমাদের ক্রিয়েট হয়ে গেল, এখন আমাদের কি লাগবে, কিছু প্যাটার্ন লাগবে, তারপরে হচ্ছে আপনার কিছু রিসোর্স লাগবে যেগুলো আমরা এখানে বসাবো। তো প্রথমে আমরা কি করি, প্রথমে Ctrl+F+L দিয়ে আমরা হচ্ছে এই যে ইমেজটাকে নিয়ে আসলাম, ইমেজটাকে এখানে কি করব, প্লেস করব, ঠিক আছে। প্রোডাক্টের ইমেজটাকে আমরা এখানে প্লেস করলাম, প্লেস করি ইমেজটাকে। ইমেজটাকে প্লেস করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। তো ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করার জন্য আমরা এখান থেকে হচ্ছে রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি। আচ্ছা, এটা জাস্ট একটা সলিড রেড কালার হলো। আমরা রেড কালার ব্যাকগ্রাউন্ডের জন্য ওইখান থেকে আমরা একটা হচ্ছে ডাবল ক্লিক করে গ্রাডিয়েন্ট রেড কালারও ইউজ করতে পারি। ডাবল ক্লিক করলে পরে লেয়ার স্টাইল থেকে এখানে হচ্ছে গ্রাডিয়েন্ট কালার, এখান থেকে আমরা হচ্ছে চাইলে পরে মানে একটু গ্রাডিয়েন্ট কালার ইউজ করতে পারি, যে এটা দেখতে আরো আকর্ষণীয় হবে। আশা করা যায়, দিই স্কেলটাকে কমাই। এই তো এখানে মানে গ্রাডিয়েন্টটাকে নিয়ে আমরা একটু কাজ করলাম আর কি। এই যে স্কেলটা আছে কালার স্কেলটাকে আমরা কমায় দিলাম, ঠিক আছে। তারপরে এইখানে আমরা, হ্যাঁ মোটামুটি এটা শেষ। ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের একটা কাজ হয়ে গেল। দেখেন ব্যাকগ্রাউন্ডটা বসানোর পরে এখানে যখন আমরা প্রোডাক্টটা প্লেস করছি, একটা কিন্তু মানে অ্যাট্রাকটিভ অলরেডি চলে আসছে, মানে প্রোডাক্টটা যে খাবারের একটা খাওয়ার ভিতরের একটা চলে আসছে। দেন হচ্ছে আমরা এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপরে আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করবো, কিন্তু প্লাস আইকনে ক্লিক দিয়ে। তারপরে আমি নিচে একটা হচ্ছে আলাদা শেপ দিতে চাচ্ছি। এইখানে এই তো নিচের দিকে আসেন, রেক্টেঙ্গুলার বা ইলিপস টুল আছে, তো আমরা ইলিপস টুল নিয়ে আমরা এখানে একটা শেপ দিতে যাচ্ছি ইলিপস টুল দিয়ে, ঠিক আছে। জাস্ট এখানে একটা শেপ দিলাম। তো আমরা এটা রেড কালার, তো যার জন্য এখানে দেখেন খুব বেশি বোঝা যাচ্ছে না। এখান থেকে আমরা এটা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, ইয়েলো করে দিতে পারি। এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, মানে আমরা ইয়েলো কালারটাকে বেস হিসাবে রাখতে চাচ্ছি, প্রোডাক্টের বেস হিসাবে। আচ্ছা, আমরা প্রোডাক্টের বেস হিসাবে রাখলাম ইয়েলো কালারটাকে একটা শেড দিয়ে। আচ্ছা, এই ইয়েলো কালারের শেডের উপরে এবং প্রোডাক্টের শেডের নিচে, মানে প্রোডাক্টের শেপের নিচে আমরা একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা এখানে কি করব, এখানে আমরা হচ্ছে শ্যাডো ক্রিয়েট করব। আমরা যে প্রোডাক্টটা বসাইছি, প্রোডাক্টটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে ভাসমান ভাসমান অবস্থায় আছে। তো প্রোডাক্টের নিচে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করব। এখান থেকে রেড কালার আছে, এটাকে আমরা একদম সলিড ব্ল্যাক কালার করে দিব। দেওয়ার পরে এই তো ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নেওয়ার পরে এখানে যাব। দেখেন ব্রাশ টুল সিলেক্ট করার পরে এখানে 70 পিক্সেল বা 70 স্কেলের একটা আমাদের ব্রাশ টুলের সাইজ আসছে। তো এটাকে করার পরে এই তো এখানে দেখেন একটা বৃত্তর মতো একটা চোখের মতো অপশন আছে, তীর ছোড়ার মতো। এটাকে ধরে জাস্ট হচ্ছে আমরা চিকন করে দিব, ঠিক আছে। ধরে এই তো এটাকে চিকন ছোট বড় করা যায়, তো এটাকে ধরে জাস্ট চিকন করে দিব। আর এটা হচ্ছে সোজা করে নিব, নেওয়ার পরে আমরা কি করব, দেখেন আমাদের ব্রাশটাতে চেঞ্জ আসছে। এই যে দেখেন আমাদের ব্রাশটাতে কিন্তু চেঞ্জ আসছে, ব্রাশটা তখন গোল ছিল, এখন আমাদের ব্রাশটাতে একটা চেঞ্জ চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই তো ব্রাশটাকে একটু বড় করে নিই। নেওয়ার পরে এই তো আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে অপাসিটিটাকে একটু 50 বা এরকম কিছু একটা করে দিই। ব্রাশটাকে আর একটু ছোট করি। তারপরে এখান থেকে কি প্রেস করে করে এই তো এরকম করে প্রেস করে করে আমরা এখান থেকে একটা শ্যাডো ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। জাস্ট এরকম প্রেস করে করে আমরা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো ক্রিয়েট করে ফেললাম। এই প্রোডাক্টের যে কাছের যে ব্যাকগ্রাউন্ড, এইটাতে কিন্তু একটু মানে প্রোডাক্টের শ্যাডোটা বেশি পড়বে এবং সাইড গুলোতে প্রোডাক্টের শ্যাডোটা কম পড়বে। তো শ্যাডো ক্রিয়েট শেষ। তারপরে আমরা জাস্ট এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে মাল্টিপ্লাই করে দিই।
আমরা যখনই শ্যাডো ক্রিয়েট করি না কেন, শ্যাডো ক্রিয়েটের পরে অবশ্যই আমরা ব্লেন্ডিং মোডটাকে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা অপাসিটিটাকে কম বেশি করতে পারি, বা আমাদের যদি মনে হয় যে শ্যাডোটাকে আরো একটু প্রমিনেন্ট করতে হবে, তাহলে পরে আমরা আরেকটা লেয়ার নিব, নিয়ে আমরা আবার এটার উপরে নিচের যে লেয়ারটা আছে ওইটার অপাসিটি কমায় এটার উপরে আমরা আরেকটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। যেমন এই তো এই সাইড গুলোতে আমাদের শ্যাডোটাকে একটু বেশি ফেলাইতে যাচ্ছি। জাস্ট এটা কিন্তু সম্পূর্ণ ব্রাড টুলের কাজের উপরে এবং আপনার থিঙ্কিং এর উপরে, যে আসলে এটা কতটা আপনার কাছে মানে ভালো লাগতেছে সেটা দেখার বিষয়ে। তো আমরা শ্যাডো দিলে পরে এই শ্যাডোটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, এটার অপাসিটিটা আমরা কমাই দিতে পারি। আর নিচের অপাসিটিটাকে আমরা আরেকটু কমাই দিই, যেহেতু এখানে আমরা আরেকটা শ্যাডো ক্রিয়েট করছি, জিনিসটাকে যাতে রিয়েলিস্টিক লাগে, ঠিক আছে? দেখেন এই শ্যাডোটা যখন ছিল না তখন কিন্তু প্রোডাক্টটাকে আমাদের ভাসমান ভাসমান একটু মনে হচ্ছিল, আর যখন আমরা শ্যাডোটা দিছি তখন কিন্তু মনে হচ্ছে যে না, প্রোডাক্টটা আমার এখানে কি বসে আছে, এটা টাইপের একটা ফিল আসতেছে না? আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে আরেকটু কাজ করব। ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য আমরা কিছু রে ইফেক্ট নিয়ে আসতে পারি। আমরা পিএনজি উইং রে নিতে সার্চ দিই। সরি, ভিডিও শর্ট ভিডিও, বা আমরা হচ্ছে গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড শেপ লিখে সার্চ দিতে পারি। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড শেপ, ব্যাকগ্রাউন্ড শেপ লিখে সার্চ দিলে পরে এখান থেকে আমরা অনেক রকমের কিছু ব্যাকগ্রাউন্ডের শেপ পাবো। যেহেতু ইলাস্ট্রেটরে কোর্স ক্লাসটা করানো হয় নাই, আমি এই জন্য ওই সানরে সানরে লিখে সার্চ দিলেও আসবে আশা করি। সানরে চলে আসছে। তো এই টাইপের আমরা একটা রে ইউজ করতে চাচ্ছি আর কি, সানরে। তো এটা হচ্ছে প্রিমিয়াম, এখান থেকে চলে আসছে, এটা হচ্ছে ফ্রি। পিএনজি উইংস আমরা হচ্ছে সার্চ দিই। নিতে নিতে গেলে মানে একটু অ্যাড দেখতে হয়। এই তো আমরা এটাকে নেই। তো একবার যখন আপনি হচ্ছে এই ক্যাপচাটা ফিল আপ করবেন, নেক্সট টাইম আর ক্যাপচা ফিল আপ করতে হবে না। তো এই রেটাকে নিয়ে আমরা এখানে আসলাম, আসার পরে জাস্ট এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটা কি করবো, আমরা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডের নিচে ফেলাই দেবো, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডের নিচে দেওয়ার পরে এই জিনিসটাকে আমরা শুধু চাচ্ছি এই উপরের পার্টটাতেই রাখতে। আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপরে এটা কোনো প্রভাব আসবে না, এটাকে একটু বড় করে দিই। তো এটা আমাদের বেশি হচ্ছে কালারফুল হয়ে গেছে, এখান থেকে মাল্টিপ্লাই করে দিয়ে দেখতে পারি, বা আমরা হচ্ছে এখানে কালার মোড গুলোকে চেঞ্জ করে করে দিয়ে দিতে পারি। তো লিট্রেন করে দিয়ে আমরা এইটাকে একটু অপাসিটি কমায় দিতে পারি। তো এখন আমাদের কি মনে হচ্ছে যে প্রোডাক্টের পিছন থেকে আমাদের একটা আলোর হচ্ছে যে প্রতিফলন, আলোর একটা প্রতিফলন আসতেছে। আর এখান থেকে দেখেন এখানে একটু হালকা কালার আছে, এই সাইডটাতে আস্তে আস্তে এদিকে ডিপ কালারের দিকে বা গাঢ় কালারের দিকে চলে গেছে। আর নিচের যে পার্টটা আছে এই পার্টটাতে আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা নিচের পার্টটাতে কাজ আমরা পরে আসতেছি। এখন এখানে আমাদের কি হবে, এখানে আমাদের কিছু টেক্সট প্লেস করতে হবে, লোগো প্লেস করতে হবে। জাস্ট আমরা এখানে লোগোর জন্য এই তো টেক্সট টুল থেকে টেক্সট টুল নিয়ে আসলাম, নিয়ে এসে ক্লিক করলাম, করে এখানে জাস্ট লোগো লিখে রাখি। যেহেতু আমরা এখন লোগো দিচ্ছি না, জাস্ট এখানে লোগো লিখে রাখি। লোগো তো আমরা ক্রিয়েট করি নাই, আমরা ইলাস্ট্রেটর কোর্সে মানে কালকের যে ক্লাসটা আছে ওইটাতে আমরা লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা ব্র্যান্ডের জন্য লোগো কিভাবে ক্রিয়েট করবেন সেই জিনিসটাকে শিখবো। তো এখানে দেখেন এই তো ক্যারেক্টার্সে এসে আমি কি ফন্ট ইউজ করছি, পপিন্স নামে আমি একটা ফন্ট ইউজ করছি। এটাকে আমরা হচ্ছে বোল্ড করে দিই, যেহেতু লোগো মানে যেহেতু এটা লোগো আমরা এটাকে বোল্ড করে দিই। কালারটা চেঞ্জ করে আমরা হোয়াইট দিতে পারি আপাতত, হোয়াইটটাও ভালোই ফুটবে এখানে, ঠিক আছে? তো আমাদের লোগো প্লেস হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখানে এই ল্যাবটাকেই কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে হচ্ছে বোল্ড থেকে আমরা সেমি বোল্ড করে দিই।
তারপরে এখানে হচ্ছে ধরেন এখানে আমরা একটা ক্যাপশন দিই, বারবার ধরেন আপনার টেক্সটে মানে আপনি কি টেক্সট বসাবেন এটা নিয়ে আপনি হচ্ছে ধরেন কনফিউশনের মধ্যে আছেন, বা কি টাইপ কি ধর টাইপে আপনি টেক্সট বসাবেন সেটা নিয়ে কনফিউশনের মধ্যে আছেন। তো আপনি চাইলে পরে কি করবেন, গুগলে সার্চ করবেন, এই তো বার্গার ব্যানার লিখে সার্চ করলাম, দেখেন ওইখানে অনেক বার্গারের ব্যানার চলে আসছে। এখান থেকে আপনি চাইলে পরে কপিও করতে পারেন, যেহেতু আপনারা কাজ শিখতেছেন ফার্স্ট টাইম, আপনারা চাইলে পরে এখান থেকে কি করতে পারেন, কপিও করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই তো এই টেক্সটটা চাইলে পরে এখান থেকে ইউজ করতে পারি। জাস্ট এই তো এখান থেকে টেক্সটটা আমরা কপি করে নিই, কপি করলাম, এখানে এসে ডাবল ক্লিক করে জাস্ট আমরা টেক্সটটাকে এখানে দিয়ে দিলাম। আমরা এখান থেকে কি করব, এখান থেকে এই ফন্টটাকে একটু আমরা স্টাইলিশ ফন্ট ইউজ করার চেষ্টা করব। তো আপনাদের পিসিতে যদি না থাকে এই ফন্ট গুলো, আপনারা হচ্ছে দা ফন্ট নামে ওয়েবসাইট আছে সেখান থেকে, বা গুগল ফন্ট নামে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা চাইলে পরে ফন্ট গুলোকে নামাইতে পারবেন। তো আমি এই ফন্টটাকে হচ্ছে ইউজ করি, আচ্ছা, প্লে ফেয়ার ডিসপ্লে নামে একটা ফন্ট আছে, তো আমি মূলত এই ফন্টটাকে এখানে ইউজ করতেছি। ওইটা হচ্ছে ইটালিক ভার্সনটা ইউজ করতেছি। ঠিক আছে, মিডিয়াম ইটালিক দিলাম। তো এটা তো এই টেক্সটটা আমরা কি করবো, এই টেক্সটটা ছোটই রাখার চেষ্টা করবো, বেশি বড় রাখার দরকার নাই। আর এরপরে যে টেক্সটটা আছে বার্গার, এই বার্গার টেক্সটটাকে আমরা কি করবো, বড় রাখার চেষ্টা করবো, এবং এটাতে একটা মানে অন্য টাইপের ফন্ট ইউজ করার চেষ্টা করবো। ঠিক আছে, এটা বার্গার আসলো, এখান থেকে হচ্ছে আমরা বেবাস নিউ নামে একটা ফন্ট ইউজ করতে পারি, বা একটু এক্রুম নামে একটা ফন্ট আছে, আমরা চাইলে পরে এটাকে ইউজ করতে পারি। তো এটাকে আমরা ইটালিক দিব না, এটাকে দিব হচ্ছে আমরা জাস্ট হচ্ছে মানে রেগুলার ফন্ট দিব। ঠিক আছে, তারপরে এইখান থেকে দেখেন অল ক্যাপস, মানে এই ক্যারেক্টারের মধ্যে অল ক্যাপস বা অল সবগুলো বড় হাতের অপশনের একটা অপশন আছে, এটাতে ক্লিক দিলে পরে সব লেখাগুলো দেখেন মানে অল ক্যাপস হয়ে যাচ্ছে, সব বড় হাতে লেখা হয়ে যাচ্ছে। তো তারপরে এটাকে আমরা একটু বড় করে দিই, বার্গার লেখাটাকে আমরা হাইলাইটেড করব। ঠিক আছে, যদি একটু নিচে নামায় দিলাম, আর এই ডিলিসিয়াস লেখাটাকে আমরা হচ্ছে একটু ছোট দিই। ঠিক আছে, আচ্ছা, এখন বার্গার লেখাটা দেখেন উপরে চলে আসছে, এটাকে কি করবো, আমরা প্রোডাক্টের নিচে দিব। প্রোডাক্টের নিচে দিলাম, নিচে দেওয়াতে কি হলো, আমাদের এই লেখাটা প্রোডাক্টের নিচে চলে গেল, এবং একটা অটোমেটিক কিন্তু স্টাইল এখানে অ্যাড হয়ে গেল। এখন কি করব, এই যে বার্গারের নিচে আমাদের টেক্সটটা অ্যাড হয়েছে, আমরা চাইলে পরে এখানে একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। শ্যাডোটা কিভাবে ক্রিয়েট করব, এই যে আমাদের হচ্ছে বার্গার লেখাটা আছে এটাকে ধরে, এই যে পার্টটাকে ধরবো জাস্ট, ওই তো মনে আছে মানে কন্ট্রোল প্রেস করে আমরা জাস্ট লেয়ারের উপরে ক্লিক করলে পরে এই যে সিলেক্ট হয়ে যায়। তারপরে কি করব, এই বার্গার লেখার উপরে বার্গার লেখাটাকে সিলেক্ট করে তার উপরে একটা লেয়ার নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ টুল নিয়ে এখান থেকে আমরা শ্যাডো ক্রিয়েট মানে হালকা একটু শেড দিব, জাস্ট অন ক্লিকে আমরা এখানে জাস্ট কিছু শেড দিলাম। এখন এটাকে করে দিব হচ্ছে মাল্টিপ্লাই, তারপরে এখান থেকে অপাসিটি একটু কমাই, জাস্ট হালকা মানে বোঝার জন্য আর কি। একটা দেখে গ্রেডিয়েন্ট টাইপের ভাইব চলে আসছে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের হচ্ছে এটা শেষ বলা যায় না। ডিসিয়াস বার্গার নিচে হচ্ছে আমরা কন্টাক্ট ইনফো দিতে পারি। তো আমি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই, আমার কিছু কন্টাক্ট ইনফো দেওয়াই আছে, সেগুলো আমি আপাতত এখানে অ্যাড করে দিই।
এটা হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা কালকে ইলাস্ট্রেটর সম্পর্কে জানবো, মানে আগামীকালের ক্লাসে। তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে একটা ফাইল জাস্ট ওপেন করবো। তো রেগুলার কাজ করতে গেলে মানে কিছু এলিমেন্ট নিজের মতো করে বানায় রাখতে হয়। তো এর জন্য আমি একটা ফাইল আর কি বানায় রাখছি, যাতে সময় বাঁচানো যায় বা এটা কিছু হয়। তো ওইখান থেকে আপাতত আমি হচ্ছে নিয়ে গিয়ে জাস্ট হচ্ছে দেখাচ্ছি। ফন্ট মিসিং আসছে। এই তো দেখেন আমি এখানে হচ্ছে অর্ডার নাও একটা বাটন বানায় রাখছি। তো জাস্ট কিভাবে বানাইছি, এই তো এখান থেকে রেক্টেঙ্গুলার একটা শেপ নিছি, নেওয়ার পরে এই তো দেখেন এখানে হচ্ছে কিছু চেঞ্জেস আসছে। এটাকে ধরে জাস্ট এখান থেকে রাউন্ড করে দিছি প্রয়োজন মতো। টেক্সট টুল থেকে একটা টেক্সট নিছি, নিয়ে জাস্ট এই জিনিসটাকে বানাইছি। তো মানে একটু সময় আমাদের কমে আসছে, তো এর জন্য আর কি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আর এই যে শেপটা আছে এই শেপটা কালারটা আমি হচ্ছে হোয়াইট করে নিচ্ছি। ঠিক আছে, এটা হোয়াইট এবং রেড যে করতে হবে এটা কিন্তু আমার মাথায় অটোমেটিক চলে আসছে, কারণ এখানে কি, এখানে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড আছে। তো এখানে আমরা রেড কালার দিলেও এই জিনিসটা হবে, হোয়াইট কালার দিলে বেশি জিনিসটাকে পুরানো যাবে। তো এটাকে জাস্ট কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপর আমরা ফটোশপে যাই কন্ট্রোল ভি, জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, বাটনটাকে মূলত যখন আপনার প্রফেশনালি কাজ করতে যাবেন তখন দুইটা সফটওয়্যার আপনাকে অ্যাটাচ করে, মানে দুইটা সফটওয়্যার কম্বাইন করে আপনাকে কাজ করতে হবে। তো আমরা জাস্ট এখানে অর্ডার নাও দিয়ে দিলাম, তারপরে আমরা এখান থেকে আচ্ছা অর্ডার নাওটাকে এই পাশে দিতে পারি। আমরা এখান থেকে আরেকটা এলিমেন্ট নিয়ে আসতে পারি। এই এলিমেন্ট গুলো চাইলে পরে আমি আপনাকে দিয়ে দিতে পারবো, আমার কাছে কিছু রাখা আছে। তো আমরা এখান থেকে এই তো এটা হচ্ছে একটা শেপ আর কি, এই শেপটা ক্রিয়েট করা আমার। এটা জাস্ট আমরা এখান থেকে মানে কপি করে নিলাম একটু মানে অন্যদের থেকে আলাদা কিছু করার জন্য। এই দেখেন মানে আমি অ্যারো দিয়ে বুঝাচ্ছি যে এখানে হচ্ছে মানে একটা ইন্ট্রিগেট করে দেওয়া যে অর্ডার নাও বাটন এখানে আছে ক্লিক করার জন্য, বা এটা কিছু একটা। তারপরে আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এই যে 30% অফ, এটা জাস্ট একটা টেক্সট। আমরা এই টেক্সটটাকেও ইউজ করতে পারি। কন্ট্রোল সি দিয়ে নিলাম টেক্সটটা, তারপরে এখানে আসি, এখানে এসে জাস্ট ভি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। তারপরে এটার প্লেসমেন্টটা বুঝতে হবে কোন পাশে দিলে পরে বা কোথায় দিলে পরে এই জিনিসটা মানে বেশি ফোকাসিং হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, লজিক আছে। সেই লজিকটা হচ্ছে মানুষের মানে আমরা যখন কোনো কিছু তাকাই তখন ফার্স্ট লুকটা কিন্তু আমাদের ডান সাইডে বেশি যায়, তারপরে আসে হচ্ছে বাম সাইডে। ঠিক আছে, এবং ফার্স্ট লুকটা হচ্ছে যে জিনিসটা থেকে লাইট বেশি আসে ওই জায়গাটাতে আমাদের মানে কোনো একটা জিনিসে তাকাইলে পরে ওই জায়গাটাতে আমাদের হচ্ছে লুকটা বেশি যায়, বা ওই জায়গাটাতে দ্রুত আমাদের লুক যায়। তো এর জন্য আমরা ম্যাক্সিমাম টাইম কি করি, ডান সাইডে দেখা যায় যে বেশি এলিমেন্ট গুলো রাখার চেষ্টা করি, ওয়াপার টাইপের বা কোনো কিছু টাইপের। আপনারা জাস্ট খেয়াল করলে পরে বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন দোকান থেকে খেয়াল করে দেখতে পাবেন। তো আমি এটাকে আর একটু মডিফাই করার জন্য এখানে একটা শেপ ইউজ করতে যাচ্ছি। এগুলো আমার কাস্টম ব্রাশ টুলের হচ্ছে শেপ বানানো। আপনাদের যদি কারো লাগে আমাকে বললে পরে আমি দিতে পারবো, যদি আপনাদের উপকারে আসে আর কি। আমি জাস্ট এখানে মানে এটাকে একটু আলাদা টাইপের করার জন্য অফারটাকে আমরা একটু ছোট করে দিই। আর উপরে নিচে যেগুলো করতেছি এগুলো হচ্ছে কিবোর্ডের অ্যারো টুল থেকে, অ্যারো যে বাটন গুলো আছে সেই বাটন গুলো ইউজ করে করতেছি। ঠিক আছে,
This is ওকে। তারপরে আমাদের আর কিছু নাই তেমন কিছু অ্যাড করার। আচ্ছা, এখন এই জিনিসটাকে সাজাইতে পারি আমরা আরো কিছু এলিমেন্ট দিয়ে। একটু এখানে একটা শেপ, এটাকে নিয়ে আসলাম, রাইট বাটনে ছোট করে ক্লিক করে ভার্টিক্যাল করে নিলাম, নিয়ে জাস্ট এটাকে হচ্ছে আমরা এইখানে অ্যাড করে দিই, কন্ট্রোল টি। মানে জাস্ট জায়গাগুলো ফাঁকা আছে জন্য বা একটু ক্রিয়েটিভ করার জন্য এই জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এটার দরকার নাই। আমরা এখন কিছু ইউজ করব, হচ্ছে সেটা এখানে যাই, এখানে দিয়ে হচ্ছে টমেটো, টমেটো, এই তো দেখেন টমেটোর আমরা এখানে একটা শেপ নিব, ধরেন এটাকেই আমরা নিচ্ছি, নিয়ে এটাকে ডাউনলোড করি, তারপরে এটাকে এখানে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসার পরে এটাকে কি করব, এটাকে জাস্ট ছোট করে দেই, মানে আমরা এটা দিয়ে জাস্ট একটা ইফেক্ট এখানে ক্রিয়েট করার চেষ্টা করব। এই ব্যাকগ্রাউন্ডে খুব কমই আসতেছে। আচ্ছা, আমরা আরেকটা নিয়ে আসি, এটা হচ্ছে নিয়ে আসবো হচ্ছে লেমনের একটা নিয়ে আসবো। মূলত এই জিনিসগুলো একটু খুঁজতে হবে, মানে আপনাদের একটু সময় স্পেন্ড করতে হবে এগুলোর পিছনে। এটা একটা পাইছি আমরা, ডাউনলোড করি, মানে এই জিনিসগুলো দিয়ে জিনিসটাকে একটু সাজায় নেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা দেখেন, তো এই জিনিসটা যখন আমি এখানে নর্মালি এইভাবে দিচ্ছি, তাহলে পরে কিন্তু আমার জিনিসটা দেখতে কিন্তু অতটা মানে লাগতেছে না, মানে জাস্ট লুক কিন্তু এখন আবার এইটার দিকেও চলে যাচ্ছে। তো আমরা এটাকে কি করবো, ফিল্টার থেকে যাব ব্লারে, ব্লার থেকে যাব হচ্ছে মোশন ব্লার। মোশন ব্লার মানে একটু এই জিনিসটাকে দেখে মনে হবে যে এটা একটু চলমান অবস্থায় আছে। ঠিক আছে, তো জাস্ট দেখেন এটাতে মোশন ব্লার আমরা দিয়ে দিলাম, এখান থেকে অপাসিটিটাকে একটু কমায় দিতে পারি, মানে জিনিসটাকে আর একটু লুক বেটার করার জন্য আমরা জাস্ট এগুলোকে ইউজ করতে পারি। তারপরে এখান থেকে কিছু আমরা চাইলে লেটুস পাতা টাতা ইউজ করতে পারি যদি আমরা চাই। মানে যদি আমরা চাই এই পাতাগুলো দিয়েও ওইখানে মোশন ব্লার করে দিতে পারি, তো আমরা চাচ্ছি না এত কিছু করতে। আচ্ছা, এখন দেখেন আমাদের হচ্ছে এই ইমেজটা ধরেন আমাদের বানানো শেষ, আমরা এই পাশে ওই গুগল প্লে স্টোরের হচ্ছে আইকন দিয়ে দিই। স্টোরে আইকন মনে হয় ডাউনলোড করা আছে আমার কাছে, আমি আপাতত ওইটা ইউজ করতেছি। আপনারা চাইলে পরে ওই ইয়া থেকে ডাউনলোড করে নিতে পারবেন। গুগলে গিয়ে জাস্ট প্লে স্টোর আইকন পিএনজি লিখে সার্চ দিলে পরেই পেয়ে যাবেন। তো এটাকে আমি হচ্ছে অ্যাডজাস্ট করে দিচ্ছি, মানে এই যে এটা আছে এটার সাথে আমরা হচ্ছে সেম টু সেম রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর দিয়ে এখান থেকে আমরা হচ্ছে রোলার নিয়ে আসলাম একটা, এটা দিয়ে মানে আমাদের এগুলো সব ঠিকঠাক আছে কিনা সব দিক দিয়ে জাস্ট অ্যালাইনমেন্ট আমাদের ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা নিলাম। এই দেখেন আমাদের এটা কিন্তু একটু বেশি চলে গেছে। আর এইখানে
চতুর সাইড দিয়ে আমরা কত স্পেস রাখবো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে মাল্টিপ্ল টুল থেকে এখান থেকে ফিক্স সাইজে গিয়ে আমরা এই তো 7 পিক্সেল বাই 7 পিক্সেল একটা স্পেস নিতে পারি, মানে আমাদের হচ্ছে সেফ জোন বলে এটাকে আর কি। তো সেফ জোনটা নিয়ে আমরা জাস্ট এখান থেকে কি করতে পারি, এই তো এই লাইনগুলো দিয়ে, মানে এই যে লাইনগুলো দিচ্ছি আমরা, এই লাইনের মধ্যে আমাদের যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট এটার মধ্যে থাকবে, ঠিক আছে? যাতে অনেক সময় ফেসবুকে পোস্ট করলে পরে দেখা যায় যে সাইড গুলো কেটে যায় ইমেজের, ওই সাইড গুলো কেটে গেলেও যাতে আমাদের ইমেজটা সেফ জোনের মধ্যে থাকে, ঠিক আছে? কন্ট্রোল ডি দিই। আচ্ছা, পূর্বে যেগুলো নিয়েছিলাম এগুলোকে আমরা ধরে হচ্ছে টান দিলে রিমুভ হয়ে যাবে। এখন কি করবো, এটার সাথে আমরা কি অ্যাডজাস্ট করি, এটা আমার প্রথমেই নেওয়া দরকার ছিল, আমার মনে ছিল না আসলে, মনে ছিল না বলতে মানে ওইভাবে খেয়াল করে নাই। আচ্ছা, এই নিচে আমরা হচ্ছে যেহেতু শেপ ইউজ করছি দুইটাই প্রায় সেম ক্যাটাগরির, একটা আমাদের অর্ডার নাও আর একটা জাস্ট হচ্ছে প্লে স্টোর। তো এটাকে আমরা কি করবো, এটাকে দুইটাই সমান রাখার চেষ্টা করবো। তার জন্য আমরা এখানে আরেকটা রোলার নিলাম, তারপরে কন্ট্রোল টি দেই, দিয়ে এটাকে হচ্ছে ছোট করি। আচ্ছা, তো দেখেন এখানে আমার হচ্ছে দুইটা পার্ট কিন্তু শেষ। আমরা এই তো আমাদের লোগোর পার্ট, লোগোকে আরো ভিতরে ঢুকাইতে হবে, তারপরে বাকি সব আমাদের ঠিকঠাক আছে। এখন আমাদের যেই ইমেজের যেই ইমেজটা বসাইছি এই ইমেজটাতে কিন্তু আমাদের একটু কালার কারেকশন করতে হবে, কারণ এই কালারের সাথে adjust হচ্ছে না, মানে ওইভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। তার জন্য আমরা কি করব, এই যে পুরো লেয়ারটা আছে ও একদম উপরে গেলাম, যা কন্ট্রোল শিফট ই দিলাম, দেওয়ার পরে ওই তো প্রথমের দিকে দেখাইছিলাম যে এখানে যা করছি সব একটা লেয়ারে আমার কনভার্ট হলো, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমরা কিছু কালার কারেকশন করবো। এটা আমরা পুরো ইমেজটারই একটা কালার কারেকশন করতেছি মূলত, এক্সপোজ বাড়াচ্ছি, কন্ট্রাস্ট। আচ্ছা, এই অ্যাডজাস্টমেন্টের সময় আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মানে কোনোভাবেই যাতে আমার যে ব্র্যান্ডের কালার আছে, মানে এগুলা কিন্তু বেশি একটু কালারিং করতে গেলে পরে দেখা যায় যে ব্র্যান্ডের কালারের বাইরে চলে যাচ্ছে। তো খুব বেশি জানি বাইরে না যায় সেই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আমাদের আগের লুক ছিল এটা, এটাকে জাস্ট কালার অ্যাডজাস্ট করার পরে এই লুকটা আসছে, এই লুকটা আসছে। এখন দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখানে আরেকটু ইফেক্ট ইউজ করতে পারি, স্মোক ইফেক্ট, ঠিক আছে? আমরা একটা স্মোক নিয়ে আসি, স্মোক স্মোক। ভাইয়া লাইনের অ্যাডজাস্টমেন্টে কিভাবে একটু আবার দেখায়েন তো। কোনটা? লাইনের অ্যাডজাস্টমেন্ট, এই যে চারপাশে যে বর্ডার লাইন ওটা। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ওটা দেখাচ্ছি, স্মোকটাকে বসা নিয়ে নিয়ে ওটা দেখাচ্ছি। তো আপনি যখন রেগুলার রেগুলারে কাজ করবেন না, তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি আপনার কাছে মানে ইফেক্ট বা টেক্সটের একটা লাইভ, এই জিনিসগুলো আপনার একটা লাইব্রেরি ক্রিয়েট হয়ে গেছে আপনার কাছে। কাজ করতে করতে রেগুলার তো ডাউনলোড করবেন না, একদিন দুই দিন ডাউনলোড করলে পরে এগুলো থেকে যাবে আর কি। আমরা হচ্ছে স্ক্রিন করে দিই, তারপরে অপাসিটিটাকে একটু কমায় দিব। এটা ভালো লাগতেছে না স্মুথ ইফেক্টটা, মানে উঠতেছে এরকম একটা ইফেক্ট লাগবে। গরম গরম একটা ধোঁয়া বের হচ্ছে, মানে এই টাইপের ইফেক্ট স্মোক লাগবে। আচ্ছা, আমরা এইখান থেকে এটাকে ইউজ করতে পারি, এদিকে যাই।
এই তো এই স্মোক ইফেক্টটাকে আমরা ইউজ করতে পারি। কপি করলাম, কতটুকু যায়। হুম, তারপরে এখান থেকে আমরা এটাকে করে দেবো হচ্ছে স্ক্রিন, ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা কি করবো, এটাকে হচ্ছে লেয়ার মার্কস করতে হবে। আমরা এখান থেকে এই যে বার্গারের লেয়ারটা আছে এটাকে ধরি, ধরে এটার মধ্যে হচ্ছে এই যে এই লেয়ারটাকে আমরা হচ্ছে একবারে অল্টার ব্যাক স্পেস দিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে এটা আছে এটার উপর থেকে মনে হচ্ছে যে শ্যাডোটা মানে স্মোক ইফেক্টটা উঠতেছে। তো এটাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা কি করবো, ব্রাশ টুল নিব, ছোট করে নিই ব্রাশ টুলটাকে, হোয়াইট কালারটাকে উপরে নিয়ে আসবো। এই তো জাস্ট এখানে উপরের দিকে আমরা জাস্ট একটু ব্রাশ দিয়ে শেপ দিয়ে দিব, যাতে দেখে মনে হয় যে বার্গার থেকেই আমাদের ধোঁয়াটা বের হচ্ছে, ঠিক আছে। ভাই স্মোকটাকে কি ব্ল্যাক কালার করা যাবে? জি, স্মোকটাকে কি ব্ল্যাক কালার করা যাবে বা কালার চেঞ্জ করা যাবে? স্মোকের কালারটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কালার চেঞ্জ করতে পারবেন। তো এই তো জাস্ট হচ্ছে আমি এখানে যাই, এটাকে আবার হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট হচ্ছে কালার ওভারলেতে যাই, ব্ল্যাক কালার করবেন না, আচ্ছা ব্ল্যাক কালার। এই তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাব, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই। এটাকে জাস্ট হচ্ছে আমরা এই লেয়ারটার উপরেই দিব। এই যে দেখেন এখান থেকে মানে আপনি চাইলে করে এটাকে আবার বিভিন্ন কালারে কনভার্ট করতে পারবেন। তো মেইনলি হচ্ছে এখানে আমাদের হচ্ছে প্রথম যে এটা আছে কালার মোডটা আমরা এইখানে হচ্ছে আপনার ইয়া দিয়ে ফেলছি, তো স্ক্রিন দিয়ে ফেলছি, তো এর জন্য হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে কম। অন্যভাবে দেখাই, একটা সেকেন্ড আমি আপনাদেরকে এটা অন্যভাবে দেখাচ্ছি। কারণ এটা হচ্ছে আমি ইলাস্ট্রেটরের সাথে লিঙ্ক করে করছি, তো এর জন্য এটা একটু ইস্যু হচ্ছে। যদি আর একটা স্মোক নিয়ে আসছিলাম এটাকে আমি দেখাচ্ছি। ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসলে পরে ওটা কালারটা ইলাস্ট্রেটরে চেঞ্জ করতে হবে। ইলাস্ট্রেটরের আপনাদের তো এখনো ক্লাস নেওয়া হয়নি ওইভাবে, এটা এই জন্য আমি দেখা যাচ্ছে না। তো এখানে দেখেন এটাকে আমি যখন নিয়ে আসলাম জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করব, করে এখান থেকে আমি যদি কালার ওভারলে দিই, দিয়ে এখান থেকে আমি যে কালার সিলেক্ট করে দেবো দেখেন ওই কালারেরই আমার স্মোকটা হয়ে যাচ্ছে। আমি যে কালার সিলেক্ট করে দেবো ওই কালারই একটা স্মোক এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। মানে ওটা ওইখান থেকে হয়তো ওইটা আমি ইলাস্ট্রেটর থেকে করছি, তো জাস্ট ইলাস্ট্রেটরে গিয়ে আবার ধরে ধরে কালারটা ওরা চেঞ্জ করতে হবে, তাহলেই হবে। এই কালারটা আমি যদি ইলাস্ট্রেটরে যাই এখান থেকে ধরে ধরে চেঞ্জ করলে এটাতে মূলত অনেক সময় লাগবে, কারণ এটা ইয়া নিয়ে পড়ছে তো। এই যে এরকম প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। মানে অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। এরকম ধরে ধরে কালার চেঞ্জ করতে, দেন হচ্ছে এটা যখন আমি ওখানে প্লেস করবো তারপরে আসবে। তো ইলাস্ট্রেটর থেকে করলে পরে এই একটা সমস্যা, মানে আপনার অনেক বেশি ইয়া করতে হয় আর কি। তো এই স্মোকের যে অ্যাগুলো আছে এগুলো আপনারা এমনিতেই পাবেন অনলাইনে, একটু খোঁজ করলে পরেই পাবেন। তো মূলত এটা আমাদের একটা হচ্ছে ডিজাইন ছিল, তারপরে এটা ছিল আরেকটা, এটা ছিল আরেকটা। আচ্ছা, এখানে যে বিষয়টা বললো সেটা হচ্ছে আমরা ওই ইয়াটা কিভাবে নিয়ে আসছি রোল গুলা। তো এটা হচ্ছে কন্ট্রোল আর প্রেস করলে পরে আমাদের এখানে দেখেন রোলার গুলো চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এই তো মার্কিউস টুল যেটা আছে এটা সিলেক্ট করব, করে মেনু বারের এখানে যাব, এখানে নর্মাল থাকে, তো আমরা এখানে এটাকে করে দেবো ফিক্স সাইজ, করে দিয়ে এখানে 60 পিক্সেল আছে, আপনি চাইলে করে এটাকে 50 পিক্সেল করে দিতে পারেন। মানে হাইট 50 পিক্সেল, উইথ 50 পিক্সেল করে দিলেন, দিয়ে এই তো কর্নারে গিয়ে জাস্ট একটা ক্লিক দিলেন। দেওয়ার পরে দেখেন এই তো এখানে একটা বক্স বা শেপ চলে আসছে। তো এই ইমেজটা তো অনেক বড়, এর জন্য এখানে
বক্সটা ছোট আসছে, আমরা 150 দিই, তাহলে পরে এখানে বক্সটা আবার বড় হবে। হ্যাঁ, এখন বক্সটা কি বড় হয়েছে, একদম কর্নারে চেপে চেপে আমি একদম দিলাম, তারপরে দুই কোণার থেকে এটা ঠিক হয়ে আসলো, তারপরে জাস্ট মাউস ধরে এই তো এখান থেকে ধরে টান দিলে পরে একটা লেয়ার চলে আসবে এরকম, যেটা এখানে ইমেজের গাইড হিসাবে কাজ করবে। তো ওই কর্নারে একটা দিলাম, আর ওইটার অপোজিট আরেকটা কর্নারে এসে আমি হচ্ছে ক্লিক দিলাম, দিয়ে এইখান থেকে হচ্ছে আবার এটাকে নিয়ে এসে দিলাম। এখন দেখেন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে অটোমেটিক কিন্তু আমার চতুর্থ সাইডে মানে সেম একটা হয়ে গেছে, মানে চারটা সাইড আমার ধরে ধরে করতে হচ্ছে না, এই দুই সাইডে দুইটা দুইটা চারটা বসাই দিলে পরে চার সাইডে আমার সেম একটা রেশিওতে চলে আসতেছে। তো মূলত এটা হচ্ছে আমাদের সেফ জোন বলে আর কি। আর আপনি যখন হচ্ছে প্রিন্টের কাজ করবেন তখন এটাকে ব্লেন্ড অপশন বলে, ঠিক আছে? এটা হচ্ছে সেফ জোন বা ব্লেন্ড অপশন। এটা হলো হয় কি প্রিন্টিং এর সময় কাটিং এর সময় দেখা যায় যে এক্সট্রা অংশ যদি আমার কেটে যায়, তো আমার সেফ জোনের মধ্যে যখন ডিজাইনটা থাকবে বা কমিউনিকেশন টেক্সট গুলো থাকবে তখন কি হচ্ছে আমার মানে কমিউনিকেশনটা আর নষ্ট হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। ব্যানারের সাইজ কি অলওয়েজ, না না অলওয়েজ 1080 বাই 1080 হবে তা না। যখন সোশ্যাল মিডিয়ার জন্য করবেন মানে পোস্টের জন্য, রেগুলার পোস্টের জন্য করবেন তখন 1080 বাই 1080 হবে। আর অন্যান্য সময়ে যে জিনিসগুলো হবে সেটা হচ্ছে আপনার কভার ফটোর আলাদা সাইজ, বা এই যে দেখেন আমি এই ক্যাম্পেইনের জন্য একটা বানিয়েছিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট, 1080 বাই 1350। ব্যানার এটা হচ্ছে 1080 বাই 1350 ছিল, 1080 বাই 1350 নতুন এটা হচ্ছে মানে অ্যাপ হচ্ছে, যেটা হচ্ছে মানে কোনো দিক দিয়ে আর কাটে না আর কি, আর ভালোভাবে হচ্ছে প্লেস হয় জিনিসটা ওদের নতুন ইউআই এর সাথে, ঠিক আছে? আর 1080 বাই 1080 কখন করবেন, যখন হচ্ছে আপনার কি জানি বলে সোশ্যাল মিডিয়া বুস্টের জন্য বা আপনার সোশ্যাল মিডিয়া রেগুলার পোস্টের জন্য, তখন 1080 বাই 1080 করবেন। শর্টকাট গুলো গুগল, হ্যাঁ গুগল করলে পরেও শর্টকাট গুলো পারবেন। আচ্ছা আপনাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে পরে বলেন, অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেকেই আছেন, অনেকেই দেখি চলেও গেছেন। ভাইয়া ফটোশপ ইলাস্ট্রেশন প্রসেস, ইলাস্ট্রেশন প্রসেসটা একবার দেখাবেন? ফটোশপের ইলাস্ট্রেশন প্রসেস বলতে ভাই বুঝি নাই, একটু বলেন, সমস্যা নেই, আপনারা স্পিকার অন করে বলতে পারেন, মাইক্রোফোন অন করে। লোগো এডিং প্রসেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউআর কোড আপনি লোগো এডিং এটা সেম, মানে আপনি যদি কিউআর কোড অ্যাড করতে চান, আপনার কিউআর কোড থাকলে কিউআর কোড দিবেন, বা অনলাইনে কিউআর কোড জেনারেটর অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে জেনারেট করে জাস্ট ওইখানে গিয়ে প্লেস করে দিবেন, তাহলেই হবে। হ্যাঁ বলেন। ভাই হচ্ছে এটা কিভাবে ইনস্টল করবো সেটা, জি, কিভাবে ইনস্টল করবো ফটোশপটা? কিভাবে মানে ইনস্টল করবেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ।